আসসালামু আলাইকুম। সকলকে জানাই স্বাগত। আজকে আমাদের জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির পক্ষ থেকে আয়োজিত ইন্টার্ন বিগ ড্রিম 4.0 এর নতুন সেশনে হাউ টু এনজয় ইয়োর ইন্টার্নশিপ হোস্ট হিসেবে রয়েছে আমি রেজানা হক। আজকে ইন্টার্নশিপ ইন্টার্নশিপ মোটামুটি স্বপ্নের মতো একটা সময়, যখন নতুন নতুন পেশেন্টের সাথে, নতুন নতুন ডিজিজের সাথে আমরা পরিচিত হব। আর সেই সময়ে করতে পারবো সেটা নিয়ে আজকে আমাদের সেশন। আর আজকে আমাদের সেশনের মেন্টর হিসেবে আমরা পেয়ে গেছি আমাদের অন্যতম স্বপ্নদ্রষ্টা, আমাদের শ্রদ্ধেয় স্যারকে, ডক্টর মুহিবুর রহমান রাফেজ স্যারকে, এমবিবিএস এমডি, ফিজিক্যাল মেডিসিন কনসালটেন্ট, ফিজিক্যাল মেডিসিন, সরকারি কর্মচারী, হসপিটাল। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন আছো? আমি অনেক দিন আলহামদুলিল্লাহ পরে ভালো আছি। আমি অনলাইন ইউনিভার্সিটির সাথে সংযুক্ত হয়েছি। থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। আজকের যে টপিক, এটা তোমাদের আরো 1-2 বছর আগে যারা প্রজন্ম ছিল, আমার কাছে মনে হয় প্রত্যেক ইন্টার্ন ব্যাচের সাথে আমরা এগুলো নিয়ে কথা বললে উম, আমরা বাইলেটারালি উপকৃত হব। তো তুমি যেহেতু আজকের অ্যাঙ্কর, তোমার অনুমতি পেলে আমি শুরু করবো আর কি। স্যার অবশ্যই স্যার, শুরু করেন। আপনার অপেক্ষায় আমরা এতক্ষণ ধরে অপেক্ষমান স্যার। আমি সরি, তোমাদেরকে সময় নিয়েছি। স্যার আমরা অনেক আগ্রহের সাথে স্যার অপেক্ষমান যে স্যারকে এতদিন পর আমরা আমাদের সাথে পাচ্ছি। স্যার আপনি শুরু করেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মাই ডিয়ার। বিভিন্ন মেডিকেল কলেজ থেকে আজকের এই অনলাইন সেশনে তোমরা যারা যোগ দিয়েছো, আমার একান্ত স্নেহের ইন্টার্ন ভাই বোনেরা। তো আমি ডাক্তার রাফে, আমি বেসিক্যালি একজন ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট। আমি খুলনা মেডিকেল কলেজের ছাত্র। উম, তোমাদের চেয়ে অনেক সিনিয়র হব আই থিঙ্ক। আমার সেশন হচ্ছে 2000-2001, and now I am working as the consultant and head of the department of physical medicine and rehabilitation uh, in government employees hospital, যা বাংলার সরকারি কর্মচারী হাসপাতাল নামে পরিচিত। এবং uh, I am one of the lucky founder member of Genesis। প্রায় 13 বছর আগে যার যাত্রা শুরু হয়েছিল, এবং তারই ধারাবাহিকতায় করোনার ভেতরে জন্ম নিয়েছিল জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি। তো তোমরা, আমার মনে হয় যে অনেকে এখনো জয়েন করছে। তো হোপফুলি আমি আজকের যে সেশনটা বলবো, তোমরা যারা আমরা আমরা সবাই যারা স্কুলে রচনা লিখতাম। হ্যাঁ, আমার মেয়েটা, সে বলে যে সে ইউনিভার্সিটি টিচার হবে, তা সেও পরীক্ষায় সহজে যেন লিখতে পারে এবং ভালো নাম্বার ওঠে, সেজন্য ডাক্তার এইম ইন লাইফ লেখাটা সহজ। তো এইভাবেই করতে করতে এইম ইন লাইফ লিখতে লিখতে অনেকের হৃদয়ের ভেতরে কিন্তু এই ডাক্তার গ্রথিত হয়ে যায়। এবং তোমরা জানো, বাংলাদেশের লক্ষ লক্ষ মেধাবীর মধ্য থেকে তোমরা কিছু পার্সেন্টেজ যারা স্বপ্ন পূরণ করতে পেরেছো, এবং তোমরা কিন্তু ডাক্তার হচ্ছে। কিন্তু আমরা আসলে এমন একটা চ্যালেঞ্জিং পেশায় এসেছি। This is the hardest, one of the toughest uh, career and the educational system throughout the world. এবং এটার ভেতর থেকে তোমরা আজকে ইন্টার্ন হচ্ছ, তোমরা কিন্তু লাইফের একটা খুব ইম্পর্টেন্ট ক্রুশিয়াল মোমেন্টে আছো। তো একটা সময় মনে হতো কি যে স্বপ্নটা বোধহয় পূরণ হয়ে গেল, কিন্তু স্বপ্নটা পূরণের জায়গা থেকে যখন তোমরা এই পর্যায়ে এসেছো, তোমরা এসে দেখছো না, স্বপ্ন পূরণ করতে এটা আরো একটু পথ পাড়ি দিতে হবে। এই পর্বত পার হয়ে যখন চূড়ায় উঠলাম, সামনে তখন আরেকটা পর্বত আমার জন্য অপেক্ষা করছে। জানি না ওই পর্বতের পরে আবার কোন পর্বত আমার জন্য, কারণ আমি তো বাইরের ওই জায়গাটা দেখছি না। তাহলে এই যে দূরে দেখার যে জায়গাটা, সেটা এই পথটা যা পেরিয়ে এসেছে, হ্যাঁ, এই পথটা সুগম না দুর্গম, এই সিনিয়রদের এই ছোট ছোট এক্সপেরিয়েন্স শেয়ারিং, এগুলো হচ্ছে তোমাকে হেল্প করবে এবং ভবিষ্যৎ ডিসিশন মেকিং এ তোমাকে সাহায্য করবে। তো আমি আজকের এই আলোচনাটাকে আমি এন্টাইটেল করেছি হাউ টু এনজয় ইয়োর ইন্টার্নশিপ। অনেকে মানে এই মেডিকেলের গতানুগতিক 5 বছরের পড়াশোনার পরে তুমি কিন্তু একটা নতুন কর্মজীবনে আসে, এটা কিন্তু অ্যাবসলিউটলি করবে। যেমন দেখবে, ফিফথ ইয়ারে যে পড়াগুলো আছে এবং ফিফথ ইয়ারে যে পরীক্ষার সময় যা লিখে তুমি পাশ করেছো, ইন্টার্ন লাইফে এসে যখন তুমি কার্ডিওলজি ডিপার্টমেন্টে ঢুকবা,
তখন দেখবে যে ট্রিটমেন্ট কেন জানি মিলে না, বইয়ের গদবাঁধা কথার সাথে মিলে না। তুমি যখন মেডিসিনের ওয়ার্ডে যাবা, তুমি দেখবে যে কেন জানি মিলে না। সার্জারি গাইনি কিছু কিছু মিললেও দেখবে যে মেডিসিনের লাইনে অনেক ট্রিটমেন্ট কিন্তু অন পেশেন্ট ডিমান্ড, পেশেন্টের চাহিদা অনুযায়ী কিন্তু পরিবর্তনশীল। এখান থেকেই কিন্তু তোমার মূল পড়ার সাথে তোমার এক্সপিরিয়েন্স, নেট, দ্য রিয়েল ওয়ার্ল্ড এর একটা কম্বিনেশন হচ্ছে ইন্টার্নশিপ। দ্যাটস ওয়াই দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ ইউর লাইফ, বিকজ এখানে তুমি এমন একটা জায়গায় আছো যেখানে ভুল করলে, যেখানে ইচ্ছাকৃত না হলে, তুমি শেখার জন্য কোনো কারণে ইউ আর অ্যাসাইন্ড অ্যাজ এ ডক্টর, বাট তুমি ভুল করে করে শিখবে। আগে বলেছি ইচ্ছা করে না, কিন্তু ভুল হয়ে গেলে তোমাকে এখন কেউ ধরবে না, কারণ তুমি ইন্টার্ন। কিন্তু আফটার কমপ্লিটেশন অফ ইয়ার ইন্টার্নশিপ, তুমি যখন বিএমডিসি পেয়ে যাবা, তখন কিন্তু তুমি বিএমডিসি আইনের অধীনে শাস্তির যোগ্য অথবা জবাবদিহিতার উপযোগী একজন চিকিৎসক হিসাবে এই সমাজের চিকিৎসক শ্রেণীর মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত হয়ে গেল। ইন্টার্ন লাইফটা কেন এত গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে এইখানে তুমি সমস্ত ওয়ার্ডে, ডিফারেন্ট ইউনিটে তোমার প্লেসমেন্ট থাকবে। এবং লাইফে একমাত্র এখনই আমার যে ডার্মাটোলজির যখন প্লেসমেন্ট ছিল মাত্র 5 দিন, কিন্তু আমি এর মধ্যে 5 দিন একটা নোট বানায় ফেলছিলাম যে আমার স্যার কি কি দিচ্ছে, স্যার কি দেখে বুঝলেন, স্যার কি ওষুধ দিলেন। এটা আমার একটা ছোট্ট ডায়েরি ছিল, আমার সেই ডায়েরিটা এখনো আছে। আমি যেই ওয়ার্ডে যাইতাম, আমি ডিজিজ, স্যার কি দেখে ডায়াগনোসিস করছেন ওইটার রিলেটেড রাতে গিয়ে পড়তাম, পড়ে আবার ওই ছোট ছোট টুক করে রাখতাম। আমি 2014 সালে যখন গভর্নমেন্ট সার্ভিসে ঢুকি, আমার পোস্টিং হলো ব্রাহ্মণবাড়িয়াতে, ওখানে বসে বসে আমি যখন জিপি করতাম, তখন সেই ডায়েরিটা আবার আমার বন্ধ হয়ে 2007 সালের ডায়েরি আমার আবার 2014 সালে এসে আমাকে হেল্প করা শুরু করে। সো এই যে ডার্মার যে 5 দিনের ডার্মাটোলজি, পেডিয়াট্রিক্স, পেডিয়াট্রিক্সে আমি যখন তোমার করতাম, আমার 1 মাস ইন্টার্নশিপ ছিল। আমি চাইতাম মানে অন্যান্য কিছু তো শিখতামই, এর সাথে ক্যানুলার দিকে আমার একটাই ছিল। আমার খুব ভালো লাগতো ছোট ছোট বাচ্চাগুলা, মানে ওরা কষ্ট পাচ্ছে বিষয়টা তোমরা জানো তো, পেইন সেন্সিটিভিটি একটু কমই থাকে বাচ্চাদের। সেদিক থেকে একটা ডিফিকাল্টিস, মানে এই যে চ্যালেঞ্জটা আমি নিচ্ছি যে একদিনের বাচ্চা কেবল আসলো, মানে আমি ওর এক এক চান্সে আমি ওর ভেনি পাংচার করতে পারি কিনা, আমি ওকে ক্যানুলা দিতে পারি কিনা। বিলিভ মি, আজকে এখন আমার ফ্যামিলির সমস্ত ভেনি পাংচার কিন্তু আমি করি, কোনো নার্স সিস্টার কিন্তু হেল্প নিতে হয় না। ওয়ারেজ আমার আশেপাশে অনেক সিনিয়র মানুষ আছে যারা এটা, কারণ এটা একটা স্কিল, এই যে ফাইন টিউনিং, এটা কিন্তু তুমি ইন্টার্নশিপ থেকে নিতে। এভাবে ছোট ছোট অনেক গল্প আছে। চলো আমরা আমার গল্প না বাড়িয়ে আমার ছোট ছোট বিষয় করা। সো ইন্টার্নশিপে তুমি সবসময় এনথুসিয়াস্টিক থাকবে, প্রত্যেকটা সময় উৎফুল্ল থাকবা, এবং তোমার এই কাজটাকে তুমি এনজয় করো যখন তুমি ঢুকেছো। কারণ এটা তোমার লাইফে এমন একটা জায়গা, তুমি কিন্তু আগে সিনিয়রদের কাছে কোনো নেগেটিভ শব্দ নিয়ে আসবে, কারণ তোমার জন্য জীবনটা অন্যরকম হতে পারে। এবং এনথুসিয়াস্টিক মানে থাকবে তুমি শেখার জন্য, দেখার জন্য, জানার জন্য, আগ বাড়িয়ে করে, মানে নিজেকে এগিয়ে দেওয়া, প্রশ্নগুলো উত্তর নেওয়া, হ্যাঁ, জিনিসগুলো জানতে চাওয়া, কোশ্চেন করা, এভরি টাইম ইউ মাস্ট বি এনথুসিয়াস্টিক। সবাই মনে করবে ইন্টার্ন সময় আমি শুধু ডাক্তারি শিখি, তা না। তুমি অ্যাজ এ ডক্টর হিসাবে ফিউচারে কোন ধরনের মনোবৃত্তি লালন করবা, এইটা কিন্তু তোমাকে, এই প্র্যাকটিসটাও আস্তে আস্তে তোমাকে এখানে নিয়ে আসবে। সো একটা জিনিস মনে রাখো, তোমাদেরকে আমি বলতেছি, ধরো তুমি সার্জারি ওয়ার্ডে গিয়েছো, তো সার্জারি ওয়ার্ডে গিয়ে তোমাকে বলতেছে এই তুমি এই ডায়াথার্মিটা নাড়াও, ওইটা একটু ঘুরাও, এই মপটা দিয়ে পরিষ্কার করো, বালতিটা একটু সরাও, হ্যাঁ, পেশেন্টের ক্যাথেটা একটু একটু করো, তুমি এটা ক্যানোলা করো, তুমি এখানে দাঁড়িয়ে থাকো, তুমি এটা ডিভার্সটা একটু ধরো, হ্যাঁ, এটার ক্যাটগার্ডটা ছেড়ে দাও, তুমি ওই ট্রলিতে দাও। প্রত্যেকটা কাজে আমাদেরকে এনথুজিয়াস্টিক থাকতে হবে, কেন জানো? কারণ এই প্রতিটা জায়গা থেকে কাজ শেখার আছে। তোমাকে যদি আমি বলি তুমি কি ডায়াথার্মিটা কিভাবে কাজ করে সেটা কি ভালোভাবে বুঝতে পারো? তুমি ওটিটি বিলটা কিভাবে নাড়াতে হয় সেটা কি তুমি প্রপারলি একা একা হ্যান্ডেল করতে পারো? তুমি যখন অ্যানেস্থেসিয়ায় প্লেসমেন্ট থাকে, তুমি যে আম্বু একটা চাপো, এটা কি রেটে চাপতে হয় এবং ওষুধগুলোর মাত্রাটা কি, সেটা কি একা একা ডিল করতে পারো? তুমি কি একটা পেশেন্টকে সিপিআর দিয়ে ভেন্টিলেটর করে তুমি কি তাকে নিজের থেকে রিসাসিটেট করতে জানো? তুমি যে ইএনটি তে যাবা, তোমার নিজের ছোট্ট ভাইগনা বা ভাস্তিটা যখন কোনো একটা চোকিং এর প্রবলেম পড়বে, তুমি কি ইমার্জেন্সিতে তাকে চোকিং ম্যানেজ করতে পারো? তুমি কি ফরেন বডি নাক থেকে রিমুভ করতে পারো? তোমার যে কানের ভেতর যে পুঁতিটা, তুমি এমন এক জায়গায় প্লেসমেন্ট হলা, পোস্টেড হলা, যে তোমাকে ফরেন বডিটা কান থেকে তোমাকেই রাতে বেলা বের করতে হবে। তুমি যখন গাইনিতে আহ ডিফিকাল্টিস ফেস করছো,
তুমি কি একটা একটোপিক প্রেগনেন্সি এটা কি বুঝতে পারো, নাকি তাকে তুমি জাস্ট এলজিন ট্যাবলেট দিয়ে হাসপাতালে ভর্তি করে রাখো? একটা ট্রমার পেশেন্ট আসলে ব্লিডিং হচ্ছে, তুমি তাকে রেফার টু ঢাকা দিবা আমি জানি, হয়তোবা তোমার মনের মধ্যে এটা কাজ করবে, কিন্তু তার আগে যদি তোমার একটা ক্যানুলা করে তাকে যদি তুমি রিসাসিটেশন করে একটা নর্মাল স্যালাইন লাগাই দাও, তাহলে তুমি পুরো 100 নাম্বারটাই পেয়ে যাও। কারণ তোমার কাছে মনে হচ্ছে এই পেশেন্টটা ঢাকায় যেতে যেতে মারা যেতে পারে। তাহলে এই যে তাকে রিসাসিটেট করা, তুমি কি তার ব্লিডিং পয়েন্টটা ডিটেক্ট করতে পারো? তুমি কি ওখানে বসে এই যে তার যে একটা লিগামেন্ট ইনজুরি হয়েছে এই জিনিসটাকে বুঝতে পারো? হ্যাঁ, ঢাকা রেফার করা তো সমাধান না। তো আমরা অনেক কিছু আছে নিজে থেকে সমাধান করতে পারবো না, কিন্তু কিন্তু সেই জিনিসটা যে আমি যদি বুঝতে পারি, এটা হচ্ছে আমার ক্রেডিট। এবং আমি সবসময় আপনাদেরকে বলি, তোমার হয়তো বা মনে ইচ্ছা আছে যে আমি গাইনোকোলজিস্ট হব, কিন্তু তোমার ঘরে তোমার বাবা মা অথবা যে কোনো একজন কাছের মানুষ হঠাৎ করে তার সাডেন মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, তুমি এটা ধরতেই পারলাম, এর চেয়ে জীবনের বড় ব্যর্থতা তুমি এই লাইফকে আর কি দিবা বলো? যে আমার নিজের আপন মানুষটার এমআইটা আমি বুঝতে পারি নাই, অথচ শেষ মনে এমআই এর মতো সিমটম হচ্ছিল। তাহলে সেই জিনিসটা তুমি কিভাবে বুঝবা? তাহলে আমি তো সবসময় বইয়ে পড়ে এসেছি, এখন আমি একদম জলজ্যান্ত বই আমি পড়বো। এবং এই জন্য বলা হয় মেডিকেল সায়েন্স ইজ দ্য পেশেন্টস আর দ্য সেন্টার অফ মেডিকেল এডুকেশন, দে আর আওয়ার বুকস। ওর কথা, ওর হিস্ট্রি, ওর সিমটম, এই জিনিসগুলো নিয়ে কিন্তু তুমি আস্তে আস্তে একদম অসাধারণ ডাক্তার হিসেবে গড়ে। এই জন্য কোনো কাজ সিনিয়র তুমি মনে করবা যে এই 1 বছর আমি একজন কামলা। মাঝে মাঝে আমাদের মন ক্ষুব্ধ হয় না, এই সিনিয়র এটা কাজ দেয়, ওটা কাজ দেয়, ওটা কাজ দেয়, হ্যাঁ আমি কামলা নাকি? এই যে কামলা, আমি সবসময় বলি তোমাদেরকে না, আমি রেসিডেন্টদেরকে বলি যারা ডিগ্রিতে আসে, একজন কামলা হিসাবে কাজ করবে। কামলা মানে কি? যাকে সবাই কাজ করবে। কারণ হচ্ছে তুমি যেই কাজটাই করবা সেই কাজটা নতুন। এখন তুমি তো ভেনি পাংচার পারো, তুমি তো একটা কাজ জানো, কিন্তু দেখবা একই পেশেন্ট, তোমাকে আমি বলি যে পেশেন্টকে আমি ইন্টারভেনশন করি, এখানে ইনজেকশন দিই, ওখানে ইনজেকশন দিই, ঠিক কোনো না কোনো একটা পেশেন্ট কিন্তু ডিফিকাল্টিস হয়ে যায়, তখন কিন্তু আমার একটা ঝামেলা হয়, ওটা একটা চ্যালেঞ্জ তৈরি করে। এই জন্য একই কাজ তুমি ডিফারেন্ট বারবার বারবার করতে 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 এটাকে তোমাকে রিফ্লেক্সের স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে হবে। সো ইন্টার্ন লাইফে প্রত্যেকটা কাজ, একটা ফাইল লেখো, ওটি নোট করো, তোমার মনে হচ্ছে যে ওটি নোটটা করতে খারাপ লাগছে, কিন্তু তুমি সুন্দর করে লেখো, তুমি পুরো ওটির যে নোটটা সেটা চমৎকার করে বর্ণনা লেখো। কারণ হচ্ছে তুমি এখন নিজেকে যেভাবে তৈরি করবা, ঠিক পার্সোনাল লাইফে তুমি ঠিক সেভাবে তৈরি হবা। এখন তুমি যত চমৎকার করে লিখবা, ওটি নোটটা যত গোছানো হবে। আমি সবসময় এটা মনে রাখতাম যে আমার এই কাগজটা হয়তোবা ঢাকায় যাবে, আমার এই প্রেসক্রিপশনটা হয়তো আরেকজন চিকিৎসকের অবশ্যই পড়বে, সেখানে যাতে আমার নাম থেকে সিল মারে, মানুষের উপকৃত হয়। ওখানে অনেকে ইচ্ছা করে তোমার ফাইন্ডিংস গুলো লেখে না, ব্লাডের ইনভেস্টিগেশন লেখে না, ওষুধটা ঠিক মতো লেখে না, পেছনে পরামর্শগুলো ঠিক লেখে না। তুমি মনে করবা এই রোগীটা তোমার, তারপর এই রোগীটা আরেকজন বিদেশে যাবে, এভাবে মনে করো। আমি সবসময় এটা মনে করি যে আমার প্রেসক্রিপশনটা বা আমার ট্রিটমেন্ট, আমার ডায়াগনোসিসটা বিদেশে যাবে। যখন বিদেশে যাবে চিন্তা করো, তখন তোমার কাজের যে ধারা, কাজের যে আহ, উম, এটার যে এফেক্ট, এটার যে প্রকাশ, এটা অসাধারণ। দ্যাটস ওয়াই ইউ মাস্ট বি এনথুসিয়াস্টিক, নো ম্যাটার্স হোয়াট আর ইউ আস। তুমি কি করতে বলেছো ডাজন্ট ম্যাটার, প্রেজেন্টেশন করতে বলেছো তুমি করো। তোমার এই প্রেজেন্টেশন, আমার মনে আছে আমার ইন্টার্ন লাইফে আমি প্রত্যেকটা ডিপার্টমেন্টে, মানে মেডিসিন, সার্জারি, গাইনি আর হচ্ছে পেডিয়াট্রি, আমি প্রত্যেকটা প্রেজেন্টেশন, একাধিক প্রেজেন্টেশন করেছি। এতে আমার যেটা লাভ হয়েছে, আমার জেনেসিসে এসে ক্লাস নেওয়া সহজ, তোমাদের সামনে যে প্রেজেন্টেশন করতেছি, এগুলো প্রেজেন্টেশন একটা আলাদা স্কিল, এটা হট করে আসে না, এটা তোমার করতে 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 দেখবে একটা টিউনিং এ চলে আসছে। সো এখানে দেখো, ডু এনিথিং এন্ড এভরিথিং ইউ আর টোল্ড টু ডু, এই কথাটা মনে রেখো। তোমাকে যা বলা হয় তুমি এটা করবা। এখন বলা হচ্ছে যে করলাম, আমি করলাম, কি হচ্ছে? এই যে করার মধ্যে দিয়ে কিন্তু তুমি শুধু কাজটা অর্জন করো না, তুমি একটা মানুষের আস্থা অর্জন করো। তুমি যে তার তুমি যে তার প্রতি অবলাইজড, সেটা প্রকাশ পায়। তুমি যে একজন ওপেন মাইন্ডেড মানুষ, যে কোনো একটা কিছুতে পজিটিভ মেন্টালিটি, সেটা প্রকাশ পায়। তোমার কাজের স্টাইলের মধ্যে যে গোছানো আসে, সেটা দৃশ্যমান হয়। তুমি যে অন্যের চাইতে ডিফারেন্ট, সেটা তুমি যে কাজটা না করো, তুমি কিভাবে এটা বুঝবা? সো ডু এনিথিং অ্যান্ড এভরিথিং ইউ আর টোল্ড অ্যান্ড টু ডু, সো ইউ আর অফার্ড, তোমাকে যেটা করতে বলা হয় তুমি সেই জিনিসটা করো। এবং নাও ইজ নট দ্য টাইম টু বি আস্কিং বেটার টাস্ক অর ওর্স। আমাকে খালি পচা কাজটাই দেয়, আমাকে খালি এই কাজটাই দেয়, ওই কাজটাই দেয়। হয়তোবা তোমার উপরে
ফিল করে যে না ঠিক আছে, ওকে বললে ওইটা মেনে নিবে। এবং এটার মধ্যে দিয়ে তুমি আরেকটা মানুষের সিম্প্যাথি অর্জন করো। তুমি হয়তো তোমার শিক্ষকের সুনজরে থাকো, এই শিক্ষকই হয়তোবা কোনো একটা দিন তোমার এই তুমি যখন ইন্টার্ন শেষ করবা, তার তোমার প্রতি এই সফটনেস হয়তোবা কোনো একটা জবের ব্যাপারে একটা রেকমেন্ডেশন তৈরি করবে। হয়তোবা সে এমন কোনো মানুষের কাছে গল্প করবে, সে তখন বলবে যে ঠিক আছে এই সুযোগটা ওকে দাও। তাহলে তুমি কিন্তু একটা খুব তুচ্ছ কাজ করেছো, কিন্তু এই কাজের মধ্যে দিয়ে তুমি একটা বিশাল উইন্ডো ওপেন করছো। দ্যাটস ওয়াই কখনো সবসময় অপটিমিস্টিক থাকবা, এনথুসিয়াস্টিক থাকবা। এটা হচ্ছে আমরা ইন্টার্নের সময় থাকার চেষ্টা করবো। আচ্ছা, তারপরে আসি নেটওয়ার্কিং, এই কথাটা মনে রেখো। আমরা মনে মাঝে মাঝে মনে করি কি, হম আমি বোধহয় বড় পলিটিক্স করি, আমার অনেক পাওয়ার, তারপর হচ্ছে আমি আমার অনেক ফিনান্সিয়াল পাওয়ার আছে, আমার বাবার এটা আছে ওটা আছে, হ্যাঁ, তারপর আমি গায়ে গতরে বড়, শক্তিতে বড়, সবকিছুই আছে। একটা জিনিস মনে রাখবা, এই পৃথিবীর শক্তিশালী সবচাইতে বড় তোমার অ্যাসেট, এটা হচ্ছে সম্পর্ক, নেটওয়ার্ক। ধরে নাও তোমার একটা ঝামেলায় পড়েছে, হ্যাঁ, তোমার নিজের পুলিশের আইজিপি বা ডিআইজি থাকার দরকার নেই। হুম? তখন কি করে মানুষ বলে আমার চাচা পুলিশের আইজি অমুক তমুক, সেখানে বলে না মানুষ বড়াই করে, তার মানে সে তার সাথে সম্পর্কিত। নেটওয়ার্ক, এই ইন্টার্নশিপটা হচ্ছে তুমি তোমার সমস্ত ব্যাচমেটের সাথে একটা নেটওয়ার্কে চলে আসছো। অনেক বড় যেসব মানে মানে বেশি সিটওয়ালা যে মেডিকেল কলেজ গুলো আছে, সেখানে কিন্তু এক ব্যাচের সাথে আরেক ব্যাচের চিনেই না। কিন্তু ইন্টার্ন লাইফে তুমি নিজের মেডিকেলের লোকজনের সাথে চেনা পরিচয় হবে, আবার অন্য মেডিকেল কলেজের যারা তোমার সিএ, রেজিস্ট্রার, আইএমও, তাদের সাথে কিন্তু অসাধারণ একটা সম্পর্ক তৈরি হবে। আবার ডাক্তারদের বিভিন্ন প্রোগ্রামে তখন তুমি যাবে, সিএমই তে যাবে, ক্লিনিক্যাল সেমিনার সেশন গুলোতে যাবে, তাদের সাথে কিন্তু তোমার একটা অসাধারণ নেটওয়ার্ক তৈরি করতে হবে। এই নেটওয়ার্ক দিয়ে ফিউচার ক্যারিয়ারের জন্য তোমার একটা উইন্ডো ওপেন হবে, তুমি অন্য মেডিকেল কলেজের সাথে কানেক্টেড থাকবে। যদি তুমি মানে এই কানেক্টিভিটিটা অর্জন করতে না পারো, তাহলে তুমি শুধু নিজের মেডিকেল কলেজের সাথে মিশবা। বিশেষ করে যেগুলো হচ্ছে তোমার যে মেডিকেল গুলো অনেক পরে পরে হয়েছে, তাদের অ্যালামনাই অনেক ছোট না, তারা তো সিনিয়র কম। একটা জিনিস মনে রাখবা, দিন শেষে মেডিকেল কলেজের সিনিয়রদের কাছে কিন্তু আমাদের আশ্রয় থাকে। এই জন্য জুনিয়র যারা আছো, আমি সবসময় একটা জিনিস বলি যে দুইটা সম্পর্ক মেডিকেলে নষ্ট করবে না, একটা সিনিয়র জুনিয়রিটি, আর একটা হচ্ছে ব্যাচমেটের সাথে। সেটা আমরা অনেক কারণে করি, যে রুমমেটের সাথে হ্যাসেল হয়, ব্যাচমেটের সাথেই হয়। তুমি কিন্তু জানো না ভাই কোন ব্যাচমেট কোন সময় গিয়ে ঠিক কোন হাসপাতালে তোমার কাজে লেগে যাবে, এটা কেউ জানে না। এই আমার কাছে, আমি আমার লাইফের এখন সব মানুষকে যারা আমার সাথে দূরত্ব তৈরি করতো, তারাই একদিন এসে এজেন্সিস এর কারণে হয়তো তাদের সাথে আমার আবার সম্পর্কে আসতে হয়েছে, তারা আমার কাছে আসতে হয়েছে। এটা হয়তো এই প্রতিষ্ঠানটার কারণে হয়তো বা, কিন্তু একটা কারণে তো আসছে, কিন্তু তারা তো একটা সময় দূরত্ব রাখে। তুমিও তো জানো না, আমি কোনো বিপদে গিয়ে বার্ডেমে আব্বাকে নিয়ে গেছি, হ্যাঁ, ওখানে একজন আইসিইউতে রোগী ভর্তি হওয়া, হঠাৎ করে দরজা খুলে একজন ডাক্তার বের হলো। ডাক্তার বের হয়ে সে বললো যে আরে ভাইয়া আপনি এখানে, বাকি পৃথিবীটা আমার জন্য ওপেন হয়ে গেল। আমি খুব ডিফিকাল্টিস ফেস করতেছি। হ্যাঁ, এইভাবে জেনেসিস এর মতো একটা, আল্লাহর মতো এরকম একটা বিশাল নেটওয়ার্কিং একটা জায়গা। আমরা কিন্তু বাংলাদেশে এমন কোনো মানে এমন কোনো হসপিটাল নেই যেখানে জেনেসিসের কোনো চিকিৎসক নেই। তাহলে এটা আমাদেরকে একটা বিশাল সৌভাগ্য দান। তাহলে আমরা এখানে কি করেছি, আমরা পড়ানোর জন্য, শুধু যদি মনে করতাম যে পড়াতে আসছি, তা কিন্তু না। উই আর মেকিং আওয়ার নেটওয়ার্কস। এবং এটাও তোমাকে পার্সোনাল লাইফে, তোমার ক্যারিয়ার লাইফে, তোমার প্র্যাকটিস লাইফে, তোমার সোশ্যাল লাইফে তোমাকে বিভিন্ন ভাবে হেল্প করবে। এবং তোমার এই নেটওয়ার্কিংটা, তোমার এই ওভার এনথুসিয়াজমটা যদি হয়, অনেক সময় আছে যারা ধরো যে তোমার একটা বিয়ের প্রপোজাল আসছে, মানুষ কার কাছ থেকে খোঁজ নেবে বলো? সবার আগে তোমার রুমমেটের কাছ থেকে, অথবা তোমার ব্যাচমেটের কাছ থেকে, অথবা তোমার যে সিআইএম যাদের কাছ থেকে আছে। তো তুমি যদি পজিটিভ অ্যাপ্রোচে না থাকো, নেগেটিভ যাদের আছে তাদের রিপোর্টিংটা কিন্তু ওরকম যায়। অথবা একটা পজিটিভ অ্যাপ্রোচ না থাকার কারণে আমি একটা খুব ভালো জায়গা থেকে বঞ্চিত হতে পারি, যেটা আমার প্রয়োজন, এটা তো লাইফের একটা প্রয়োজন। সো দ্যাটস ওয়াই নেটওয়ার্কিং এর জায়গাটা কিন্তু আমাদেরকে শক্তিশালী করে। জেনেসিস একটা স্ট্রং নেটওয়ার্ক, ঠিক আছে? আমি তোমার সাথে নেটওয়ার্ক, আমি তোমাকে চিনি না জানি না, কিন্তু তোমার সাথে কিন্তু আমি একটা রিলেশনশিপে আবদ্ধ হয়ে আছি। হ্যাঁ, এটা আমাদের একটা প্ল্যাটফর্ম। সো ডিফারেন্ট প্ল্যাটফর্মের সাথে নিজের একটা অ্যাটাচমেন্ট রাখা, এই নেটওয়ার্কিংটা খুবই ইম্পর্টেন্ট। এখন আসো কয়েকটা জিনিস, চারটা শব্দ সবসময় মুখের মধ্যে থাকবে, এটা বলতে কোনো লজ্জা নাই। কাউকে যখন বলবা, তখন তাকে প্লিজ বলবা। যখনই তাকে বলবা তাকে সালাম দিবা, অথবা তোমার যে যারা নন মুসলিম তোমাদের সেই সম্বোধনটা করবা। এবং থ্যাংক ইউ প্রতিটা কাজের ক্ষেত্রে, এক্সকিউজ মি বলা, হ্যাঁ, যে কোনো একটা কিছুতে
তো যে কথাটা বলতেছি, আমি একবার ইয়েতে গেলাম তোমার, থাইল্যান্ডে ট্রেনিং গিয়েছিলাম 1 মাসের জন্য। তোমাকে আমি এই কথাটা বলছি, মানে ওদের যখন ওটিতে যেতাম আমি ইন্টারভেনশনের জন্য, সেই ওটিতে এই ওটি ড্রেস থাকে না, সিআরএম একটা ড্রেস থাকে। তো হঠাৎ করে প্রথম প্রথম গিয়েছে তো আমি সিআরএম এর ড্রেসটা আমি দেখলাম, মানে আমি খুলে সবাই চলে যাচ্ছে, আমি জায়গা মতো আমরা কি করি নর্মালি, যেন তেন ভাবে ওটি ড্রেসটা খুলে টুলে ছুঁড়ে মুড়ে মেরে রেখে এরকম থাকে না। তো আমি ওই সিআরএম ড্রেসটাকে একটা টেবিল উপর রাখছি। রাখার পরে যখন সবাই চলে যাচ্ছে আমি খেয়াল করলাম শুধুমাত্র আমার ড্রেসটা ওখানে আছে। এই যে জিনিসটা, এটা আমাকে খুব নাড়া দিল। তখন আমি ফিল করলাম আসলে ওরা এমন ভাবে, ওদের সফটওয়্যার ব্রেনে, যে যার কাজ মানে এই যে আমি যে ড্রেসটা পরেছি, এই ড্রেসটা যে আমাকেই হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখতে হবে এবং ওই জায়গায় গিয়ে রেখে আসতে হবে, আসলে এটা আমার দায়িত্ব, কাজটা তো আমার। তাহলে আমি যখন একটা কাজ ফেলে রেখে যাই, তখন সেটা তো আরেকজন লোক করবে, কিন্তু সেই লোকটাকে আমি কেন কষ্ট দিই? ওদের সফটওয়্যারটা এরকমই যে আমার কোনো কাজ আপনি করেছেন, আপনি করবেন না, আমার কাজ আমি করব। দ্বিতীয় হচ্ছে, কোন একটা কাজে আমি যখনই তাদেরকে একটু হেল্প করেছি, একটু এগিয়ে দিয়েছি, ওরা যে কতবার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, মানে এই যে জিনিসগুলো ওদের ভাষায় কাপ্পুনা কা কাপ্পুনা কা কাপ, মানে এই এই শব্দগুলো বারবার, এই জিনিসগুলো ওরা বলছে, তখন আমি ফিল করলাম যে আসলে আমি আমার কাজটা করছি, কিন্তু আপনি অযাচিত ভাবে, আপনি আমার কোনোভাবে না বলার আগেই যে আপনি আমাকে হেল্পটা করেছেন, এই জন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞ। কিন্তু আমাদের দেশে সত্যিকার অর্থে আমাদের এডুকেশনাল সিস্টেমে এই জিনিসটা কিন্তু নাই। কেউ আমার জন্য কিছু একটা করলে আমি মনে হয় আমি গ্র্যান্টেড। হ্যাঁ, আমি গ্র্যান্টেড। ধরো যে বাচ্চা যখন বাবা মা থাকবে, আমার বাবা মা দেখবে কেন ভাই, হাজব্যান্ড ওয়াইফ, বাচ্চাটা কার, তাহলে দায়িত্বটা কার? যে বাবা মা তাকেই দেখতে হবে। তাহলে সেখানে যদি আমার শ্বশুর শাশুড়ি বা আমার বাবা মা আমাকে হেল্প করে, তাহলে এটা কিন্তু আমাকে গ্র্যান্টেড না। সে কিন্তু আমার তার সন্তান দেখার জন্য সে দায়িত্বপ্রাপ্ত, আমার বাচ্চা কাচ্চা দেখার জন্য কিন্তু আমার বাবা মা দায়িত্বপ্রাপ্ত। সো এভরি টাইম, এটা বলার কারণ হচ্ছে তোমরা যারা ফিউচারে ডক্টর হবা, ক্যারিয়ার করবা, দেখবা এই যে শ্বশুর শাশুড়ি বাবা মা যাদের কাছে থাকে, যারা কাছে থাকে, তারা জীবনের কত বড় একটা ন্যায়, কত বড় সম্পদ, যে এভরি টাইম ইউ হ্যাভ টু বি থ্যাঙ্কফুল টু দেম। সো যে তোমাকে শিখাবে, যে ইন্টার্ন তোমাকে ধরে দেখাবে, যে মানুষটা তোমাকে ইচ এন্ড এভরি, ইভেন ইভেন ইউ হ্যাভ টু বি থ্যাঙ্কফুল টু ইউর পেশেন্ট, যে তোমাকে ব্যথা সহ্য করে তোমাকে একটা ক্যানুলা করার সুযোগ দিয়েছে, যে তোমাকে লজ্জা বিসর্জন দিয়ে তোমাকে একটা ডিয়ারি করার সুযোগ দিয়েছে, পিয়ার করার সুযোগ দিয়েছে, যে মহিলা তোমাকে তার প্রাইভেট পার্টস, তুমি তোমার মা বা তোমার বোন বা নিজেকে কি অ্যালাউ করবে সামওয়ান, মানে উইল বি অ্যালাউড টাচ ইউ, টু টাচ ইউর প্রাইভেট পার্টস? ইউ উইল নেভার। কিন্তু ওই মানুষটা, যখন পেশেন্টকে স্যাম্পল মনে করা যাবে না, সে তো একটা মানুষ, কিন্তু সে যে আমাকে সুযোগটা দিচ্ছে, দ্যাটস ওয়াই আই এম থ্যাঙ্কফুল টু হিম। যেহেতু আপনি আমাকে সুযোগ দিয়েছেন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে কষ্ট দিয়েছি। হ্যাঁ, আমি ব্রাহ্মণবাড়িয়াতে দেখছি ওদের কাছে আমি একটা জিনিস শিখেছি, মানে যখন ওদের ডিউটি, এক একটা এলাকার মানুষের কাছে এক একটা জিনিস, প্রত্যেকটা লোক যখন ফোন দিত, হ্যাঁ আমরা কি করি, ঠুস করে কেটে দিই। তো ব্রাহ্মণবাড়িয়া ওদের গ্রামের লোক, সে নিজে ফোনটা কাটবে না, তুমি রেখে দাও। তার মানে এটা একটা সৌন্দর্য, আমি এটা শিখেছি, যে নিজে কাটা না, আরেকজনকে কাটতে বলা, এটা একটা অসাধারণ, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। আরেকটা জিনিস আছে, রুগী টুগী দেখা যাচ্ছে এই করতেছে, রুগী যাওয়ার সময় বলতেছে আপনাকে কষ্ট দিয়ে গেল। তো এই যে একটা থ্যাঙ্কফুলনেস, এরকম তো আমি ওই ওই রিজিয়নের প্রত্যেকটা এলাকার মানুষের মধ্যে, তাহলে এই যে মানুষকে ডিসেন্সি শো করা, আগের থেকে বলা, হ্যাঁ তুমি একটা সালাম আগে দিলে কিচ্ছু হয় না ভাই। তুমি প্রত্যেকটা সালাম, প্রত্যেকটা জিনিস দেখবে একটা মানুষের সাথে ইটস এক্সেলেন্ট ওয়ে টু মেক এ গুড রিলেশনশিপ। হ্যাঁ, যে সালাম দেয় অটোমেটিক ওই মানুষটার প্রতি একটা ভালোবাসা চলে আসে। তো এই জিনিসগুলো, এবং ভুল স্বীকার করতে, কোনো ভুল, আমি ছোট হই না, যে আগে স্বীকার করে, যে আগে এক্সকিউজ বলে, যে এটা কিন্তু ইন্টার্ন লাইফে খুবই ইম্পর্টেন্ট, এই চারটা জিনিস হবেই হবে। সো দ্যাটস ওয়াই, ভুল হলে সরি, আমার ভুল হয়েছে, ভুল হয়েছে তো ভাই, এটা তো এত বড়াই করার কিছু নাই। দ্যাটস ওয়াই এই চারটা লাইফে আমরা সবসময় এটা প্র্যাকটিসটা করতে থাকবো। এখন আরেকটা জিনিস আছে, সেটা হলো কেউ ইগো, মানে শেখার ক্ষেত্রে সবচাইতে আগে যেটা বিসর্জন দিতে হবে সেটা হচ্ছে ইগো। ইন্টার্ন লাইফে ধরে নিতে হবে আমি কিছু জানি না, বা আমি যতটুকু জানি সেটা আরো রেকটিফাই করতে হবে। দ্যাটস ওয়াই এভরি টাইম ইউ উইল আস্ক ইউর সিনিয়র্স, আইএমএ কে জিজ্ঞাসা করবে, ইয়ে কে জিজ্ঞাসা করবে, সিএ কে জিজ্ঞাসা করবে, স্যার কে জিজ্ঞাসা করবে, কি দিবে, বিরক্ত হবে হোক, আমি তো একটা জিনিস জানলাম, আমাকে একটা বকা দিবে, প্রশ্নটা ভুল হয়েছে হোক, বোকার মতো প্রশ্ন হয়েছে হোক, কিছু তো একটা জানলাম। ঠিক আছে, বান্ধবী বা নিজের কলিগকে জিজ্ঞেস করেন এটা আমি জানি না,
কখনো তুমি করবে না। এবং জেনে তুমি কিন্তু অনেকে দেখেছে ওই যে ইয়ে করে, বোন ম্যারো স্পিরিট করে, লাম্বার পাংচার করে, তারপরে হচ্ছে তুমি একটা সেলাই করতে গেলা। ইভেন আমার কাছে মনে হয়, আমার খুব খারাপ লাগে এখন এপিসিওটমি যখন ক্লোজার করে, হুটহাট করে গিয়ে পেশেন্টকে ক্লোজার, আচ্ছা তুমি যে এপিসিওটমি ক্লোজারটা দিচ্ছ, তুমি কি দুইটা পাঁচটা কেস ভালো করে দেখেছো? তুমি কি ওটা পড়েছো যে কোন কোন লেয়ার আসলে দিতে হয়? তোমার একটা ভুল এপিসোড তুমি ওই ইন্টার্ন লাইফে শেখার সময় একটা মেয়ে তার পার্সোনাল এবং তার সেক্সুয়াল লাইফ একদম ডিস্ট্রয় করে দিতে পারে, জাস্ট মেকিং ডিস্ট্রয়। আমি এরকম কেস দেখেছি। তোমার একটা ভুল ডেলিভারি একটা বা মেয়ের ভিভিএফ এর তৈরি করতে পারে। তোমার একটা হার্নিয়া জাস্ট না বুঝে না জেনে অপারেশন করাটা, তার ওই হাইপোগাস্ট্রিক হাইপোগাস্ট্রিক নামছে সেটা কেটে দিতে পারে। তাহলে প্রত্যেকটা সময় একটা তোমার একটা বাইট, একটা পেশেন্টের তার এই যে ভুল বাইট, এটা না বুঝে আমি অ্যাপোজিশনটা ঠিক হলো না, তো অযত্ন করে তাড়াহুড়া করে যেন তেন ভাবে এই জিনিসটা যখন করলাম, এই মানুষটা কিন্তু তার যে স্কারিংটা হলো, এটা তার চাকরি থেকে বিয়ে করে তার তার জীবনের বিভিন্ন কর্মর জায়গাটাকে কিন্তু ডিফিকাল্ট করে ফেলতে পারে। তুমি একটা ভুল অ্যাকিলিস টেন্ডন যখন সেলাই করতে গেছো, রিপেয়ার করতে গেছো, তখন কিন্তু তোমার একটা এই পেশেন্টের এই অ্যাকিলিসটা আজীবনের জন্য বাঁকা হয়তো। প্রত্যেকটা কাজের জন্য নিজেকে লায়াবল মনে করতে হবে। ইজ এ হিউম্যান, ইউ আর টাচিং হিম, ইউ আর রিপেয়ারিং হিম এ লাইফ। তুমি কি এই কাজটা তোমার নিজের জন্য করতে দিবে? একটা আনট্রেন্ড লোককে করতে দিবা? করতে দিবা না। দ্যাটস ওয়াই আমরা সব করব, আমরা সব শিখবো, রোগীদের উপরেই শিখবো। কিন্তু যখন যেটা করতে হয়, আমি প্রশ্ন করে করে শিখবো, কিভাবে করে দেখবো, ওইটা গিয়ে আবার একটু পড়বো, পড়ার পরে আমি ইউটিউবে দেখবো, দরকার চ্যাট জিপিটি কে কোশ্চেন করবো, সেখান থেকে ছবি দেখবো, ছবি দেখে দেখে আমি একটা কনফিডেন্স, উইথ দ্য গাইডেন্স অফ দ্য সিনিয়র, একজন আইএমও অথবা একজন সিনিয়রের গাইডেন্সে তখন আমি এই কাজটা করবো। দ্যাট উইল মেক ইউ ডিফারেন্ট। ঠিক আছে সবাই, আমার মনে হয় সবাই একটু মিউট করে দাও, সাউন্ড আসতেছে। ওকে, রাইট নাও ট্রিট আ নিউ ইন্টার্নশিপ লাইক এ রিয়েল জব। অনেকে মনে করে কি, আহ, এটা তো ইন্টার্নশিপ, এত গুরুত্ব দেওয়ার কি আছে, একটু ঢিলেমি করে যাই, ফাঁকি দিই। সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে, এবং ইট ইজ আনএথিক্যাল, অ্যাবসলিউটলি আনএথিক্যাল এন্ড ইট ইজ ডেঞ্জারাস, ইন্টার্নের মধ্যে থেকে আরেকটা জায়গায় চাকরি করে, অনেকে ডিউটি করে, ক্লিনিকের জন্যই করে। ঠিক আছে, তুমি এই জায়গাটা বা দয়া করে একটা বছর তুমি এটা করো। একটা বছর করো না, দরকার তুমি পড়ে থাকো, কাজ না থাকলে কাজ বানাও। দরকার হলে ওই দিন ওই ওয়ার্ডের উপর যে জিনিসটা আছে ওটা বেসিক পড়ো। তুমি সবকিছু জানো না, তুমি প্রত্যেকটা জিনিস পারফেকশন বা পারফেক্ট ভাবে করতে পারো না। দ্যাটস ওয়াই ওই বইয়ের মধ্যে যা তোমার এই জবটা, তোমার ফোকাসটা হয়ে যাবে ইনকাম। তাহলে যেই মানুষটা এতদিন বাড়ি থেকে 5,000 টাকা, 10,000, বলছে 10,000 টাকা এনে চলতে পারতো, তার এমন কি হয়ে গেল যে 20,000 টাকা পাওয়ার পরেও তাকে আরো হাত খরচের জন্য বাইরে বাইরে ঘুরতে হবে? এই 5 বছর যে চলতে পারে, সে আরেকটা বছর চলতে পারে না? সে কিন্তু চলতে পারে। কিন্তু এই জিনিসগুলা আমরা কেন জানি ইয়ে করি। দ্যাটস ওয়াই তুমি টাইমলি যাবা। এখন থেকে এই এই প্র্যাকটিস গুলো আমাদেরকে আজীবন হেল্প করবে। এই প্র্যাকটিস, আমি রাইট টাইমে অফিসে যাব, আমি ফুল টাইম অফিসে থাকবো, আমি আমার রাইট টাইমে আমি নোট গুলা করবো, যে কাজগুলো আছে পারফেক্টলি আমি দিব। এই 1 বছর ধরে যে পারফেকশনিস্ট হওয়ার চেষ্টা করবে, আমি মনে করি যে সে ডেফিনেটলি তার ব্যাচমেটদের চেয়ে এগিয়ে যাবে। একটা ব্যাচে সবাই কিন্তু স্টার হয় না, একটা ব্যাচে সবাই ক্যারিয়ার করতে পারে না, একটা ব্যাচে সবাই ফোকাস ডক্টর হয় না, একটা ব্যাচে সবাই রেফার চিকিৎসক হতে পারে না, যার কাছে নির্বিঘ্নে তার বন্ধুরা পেশেন্ট রেফার করতে পারে। এটা কিন্তু সবাই হতে পারে না। তাহলে আমি কি সেই দলে থাকবো? আমি কি সেই ছোট্ট লিস্টের ভিতরে ঢুকতে পারবো? এটা কিন্তু একটা পাইলটিং কিন্তু তোমার এই ইন্টার্নশিপের ভিতরে। সো আমার কাছে মনে হয় টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর ওই সময়ে আরেকটা জিনিস, যেহেতু একটা রিয়েল জব, ওইখানে তুমি আহ, মানে এমন ড্রেস আপ করে গেলা, হ্যাঁ, একটা ট্রাউজার পরে চলে গেলা, লুঙ্গি পরে রাত্রেবেলা নাইট ডিউটি, এখন তুমি হাঁটাহাঁটি করতেছো রুগীর সামনে। ঠিক আছে, ডিসেন্সি আছে, হ্যাঁ, রাতে অথবা তোমার ওই দিনে এত কুল ডিউটি, তোমার লুঙ্গি ছাড়া ভাই ঘুম হয় না। ঠিক আছে, দ্যাটস ওকে। তো তুমি যে একটা অনুষ্ঠানের মধ্যে বাথরুমের স্যান্ডেলটা, সকালে স্যান্ডেল পাচ্ছ না, ওইটা পরে দৌড় মারলা, সাথে সাথে শ্যাওলা আলা জুতাটা পরে, তোমার ডিসেন্সির জায়গাটা কি? সকালবেলা ভেজা চুল তুমি
যেন তেন ভাবে, হ্যাঁ গোসল কোনো মতে গোসল করছে, গোসল করে আমি অনেক লেডিসকে দেখি যে ওরা চলে আসে, তো সে তো বুঝতেছে না চুল শুকাইতেছে, কিন্তু তার যে দৃশ্যটা পটে সবার সামনে উপস্থাপিত হইলো সেই জিনিসটা তো সে ফিল করছে। সো তোমার যে ড্রেস আপটা, তোমার কালকে একটা ফর্মাল ডিউটি আছে, তুমি ফর্মালি যাবে, এটা একটা ফর্মাল ডিউটি, ইউর ডক্টর। তো তোমার যতটুকু ডিসেন্সি মেনটেন করে থাকা উচিত সেই জায়গাটা তুমি একটু বলে দাও। এটাকে ইন্টার্ন মনে করো, দরকার এটা একটা জব, তুমি অফিসে যাচ্ছ, ঠিক আছে, এই জায়গাটা থেকে চিন্তা করে তারপর এন্ড ডু অ্যাপ্রো থিংস। অনেক কিছু আছে, লাঞ্চ ব্রেকের সময়টা আমরা টাইম লস করি, সো এভরি টাইম ইজ ভ্যালুয়েবল। তুমি শুধুমাত্র ওই ইন্টারনেট থেকে ফেসবুক থেকে ওই জিনিসটা না করে তুমি ওই টাইমে দিনের যে কেসটা দেখেছো সেই কেসটা নিয়ে ইয়ে করতে পারো। হ্যাঁ, আর একটা হচ্ছে এর মধ্যে থেকে প্রত্যেকটা ইউনিটে, তুমি কি জানো তুমি আহ, তোমার হয়তো অর্থোপেডিক সার্জন হওয়ার ইচ্ছা, তুমি সব ফোকাস করলা সার্জারিতে, কিন্তু নিয়তি তোমাকে এমন একটা জায়গায় ফেলে দিল, তোমার ধরো হাত কাঁপে, হ্যাঁ, অথবা তুমি অপথলমোলজিস্ট হওয়ার জন্য চিন্তা করছো যে আমি অপথলমোলজি পড়বো, কিন্তু ওখানে গিয়ে দেখলা যে আসলে তুমি পারছো না, তুমি গাইনোকোলজিস্ট হওয়ার স্বপ্ন দেখছো, হ্যাঁ, তুমি সার্জারি মেডিসিনে ফাঁকি দিলা। প্রত্যেক চিকিৎসকের মেডিসিন ওয়ার্ডে একদিনও ছুটি নেওয়া উচিত, একদিনও ছুটি নেই। কারণ হচ্ছে তুমি যে স্পেশালিস্টই হও, তোমার এই মেডিসিনের নলেজ দিয়েই, তুমি যদি মেডিসিনে না থাকো, এটাই তোমার একমাত্র সম্বল এবং লাইফের একমাত্র মেডিসিন করার সম্ভাব্য জায়গা এই ইন্টার্নশিপ। তারপর যদি সাবজেক্ট চেঞ্জ করে ফেলো, তুমি যদি কোনো ব্রাঞ্চে চলে যাও, তুমি কিন্তু আর মেডিসিন শেখার সুযোগ পাবে না। তাহলে মাত্র 4 মাস শেখার এই সুযোগ, প্রতিটা দিন তুমি কিন্তু কাজে লাগাতে চেষ্টা করো, এবং এটার মধ্যে থেকে তুমি বিভিন্ন জায়গায় ঘুরবা। 5 দিনের নিউরো সার্জারি প্লেসমেন্ট, হয়তো আমি জানি না তোমাদের চেঞ্জ হয়েছে, অথবা তোমার যারা ফিজিক্যাল মেডিসিন প্লেসমেন্ট, তোমার কিন্তু মনে হয় যে এটা দেখলে ভালো লাগে, আরে আমি তো এটাই পড়বো। অন্য সাবজেক্টে গিয়ে দেখবে আরে এটা হলেও তো ভালো। তুমি কিন্তু প্রত্যেকটা মুহূর্তে তোমার লাইফের গোল সেটিং এর জন্য তথ্য পেতে থাকবে। এই সাবজেক্টটা ভালো, এই সাবজেক্ট প্রবলেম এটা, এই সাবজেক্ট স্যাররা এরকম, এই সাবজেক্ট অনেক স্মার্ট, এই সাবজেক্ট আনস্মার্ট, এই সাবজেক্ট ডিফিকাল্টিস। হ্যাঁ, এই জিনিসগুলো না জানলে তুমি তো নিজের জন্য ক্যারিয়ার সেট করতে পারবা। দ্যাটস ওয়াই এখনই ইন্টারনেট ডিউটির মধ্যে মধ্যে তোমার জায়গাটা গোল সেটিং করে ফেলবা। এখন হচ্ছে দিস ইজ ওয়ান অফ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্লাইড ইন থ্রু আউট ইউর লাইফ। এখানে সবার সার্টিফিকেট থাকবে, প্রত্যেকেরই বিএমডিসি সার্টিফিকেট থাকবে, প্রত্যেকের বিশ্ববিদ্যালয় সার্টিফিকেট থাকবে। তাহলে আমি যখন একটা হসপিটালে ভাইবা নিই, বা আমার হাসপাতালে যখন আমি ডাক্তার নিই, ঠিক আছে, আমি ডাক্তার কি দেখি, অথবা আমার যখন জেনেসিস অনেক ধরো 200-300 এমপ্লয়ি আছে, আমি যখন আমি জাস্ট 10 মিনিট ভাইবা, 5 মিনিট কথা বলি। তো 5 মিনিটের কথা বললে আমি ওর সব জিনিসগুলো একটা বোঝার চেষ্টা করি। 5 মিনিটে কি জানা যায় বলো তো? বোঝা সম্ভব? বোঝা সম্ভব। তাহলে তুমি যে একটা জায়গায় কম্পিটেন্ট ডক্টর, তুমি যখন বিশেষ পরীক্ষা দিবা, তোমার 10 মিনিটের মধ্যে আমি তোমার টোটাল ইয়েগুলো বুঝে ফেলবো। আমি তোমাকে গেট করে কয়েকটা প্রশ্ন করবো, তুমি তখন এগুলো অ্যান্সার করবে। সো তুমি যে আর ডিফারেন্ট, তোমার কিছু সফট স্কিল, এই জিনিসগুলো, ঠিক আছে, তখন এই যে তোমার তোমার ল্যাঙ্গুয়েজ স্কিল, হাউ স্মার্টলি ইউ আর প্রেজেন্টিং, তোমার বাচন ভঙ্গির মধ্যে তোমার কলোকুয়াল ল্যাঙ্গুয়েজের পরিমাণ বেশি থাকে না, তুমি একটা ফর্মাল জায়গাতে, তুমি একটা প্রোগ্রাম প্রেজেন্টেশনের জায়গাতে তুমি ক্যাপাবল, ঠিক আছে, তুমি কত দ্রুত কাজ করতে পারো, তুমি কত দ্রুত টাইপিং করতে পারো, তুমি কত দ্রুত ড্রাফটিং করতে পারো, সুন্দর একটা চিঠি লিখতে পারো, ড্রাফট করে অফিসিয়াল চিঠি, ঠিক আছে, কত দ্রুত টেকনিক্যাল জায়গাগুলো বুঝো, তোমার লিডারশিপ স্কিলটা কিরকম, 2-3 জন থাকলে তুমি ম্যানেজ করতে পারো কিনা, তুমি রাতের বেলা একটা ডিফিকাল্ট কেস তুমি দেখলে তুমি এটা হ্যান্ডেল করতে পারো কিনা, পেশেন্ট পার্টিকে তুমি সুন্দর করে বুঝাইতে পারো কিনা, ঠিক আছে, অন্যরা তোমার সাথে ডিউটি করতে চায় কিনা, তুমি ফ্লেক্সিবল কিনা, তুমি অন্যদের চাইতে স্যাক্রিফাইসিং কিনা, তুমি একটু পিছনে থাকতে পছন্দ করো কিনা নিজের স্বার্থের ক্ষেত্রে। প্রত্যেকটা জিনিস কিন্তু মানুষ মনিটরিং করে, এবং কেউ কেউ মনে করে তার ব্রিলিয়ান্ট রেজাল্ট এবং তার সবকটা অনার্স মার্ক, এটা দিয়ে সে পার পেয়ে যাবে। নো, নো স্যার, নো ম্যাম, তোমার অনেক কিছু দেখা হবে যেটা তুমি মুখে বলা হবে না। তোমার সেই রকম, তুমি নেটে সার্চ দাও, ওটা দ্য টপ মোস্ট ইম্পর্টেন্ট সফট স্কিল। সো সফট স্কিল কি? তোমার কমিউনিকেশন পাওয়ার ভালো। তোমাকে স্যার একটা পাঠাইছে যে অমুক ওয়ার্ডের সাথে এটা কমিউনিকেট করে আসো, এখান থেকে কিন্তু তোমার কমিউনিকেশন হয়ে গেছে। তুমি এমন একটা জায়গায় গেলে একটা ভেজাল ভেজাল লাগাই দিয়ে আসলে, 2 স্যারের মধ্যে গন্ডগোল লেগে গেল ইউনিটে, কি ব্যাপার, এরকম একটা কথা বলছে, তুমি কিন্তু ভাই ভিক্টিম। তোমার কিন্তু রিড করে ফেলবে যে এই লোক যাই হোক, তাকে নিয়ে কিন্তু আর কোনো কাজে লাগাবে না, ওকে আর কথা পাঠাবে না, ওকে আর কথা পাঠাবে না। তার মানে তোমার কমিউনিকেশন ডিস্ট্রয়। দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট বেস্ট স্কিল ডিউরিং ইউর প্রফেশনাল লাইফ, দিস কমিউনিকেশন। তোমার সেলফ মোটিভেটেড, লিডারশিপ, রেসপন্সিবিলিটি,
একটা দায়িত্ব দিয়ে গেছে রোগীর ক্ষেত্রে, তুমি ঘুরতেছো। এই রিসেন্টলি দেখা হলো মানে হসপিটালের ভেতরে যেটা হয় যে আহ দিছে 2 জন ডক্টর ডিউটিতে, 2জনই ইমার্জেন্সি ছেড়ে ধরো চলে গেছে। এখন যখন ভিআইপি আসছে ফোন দিচ্ছে হচ্ছে, সে কিন্তু আর 2জন কিন্তু নাই, একজনের মল বন্ধ। কেন ভাই 2জন একসাথে যেতে হবে কেন? 2জনই সাফার করতেছে এখন। তাহলে রেসপন্সিবল, একটা একটা পরীক্ষা ফেল, দ্বিতীয়বার কিন্তু তোমাকে সুযোগ দেওয়া হবে। সো প্রবলেম সলভিং, ডিসিসিভনেস, অ্যাবিলিটি, ফ্লেক্সিবিলিটি, নেগোসিয়েশন, এগুলো পড়বে। এবং তোমাদেরকে আমি বলি, ছোট ছোট অনেক ভিডিও পাওয়া যায়। এই যে ইউটিউবে খালি রিলস এর পর রিলস না দেখে এই জিনিসগুলো দেখবা। হাউ টু নেগোসিয়েশন একটা অসাধারণ চ্যাপ্টার, একটা সাবজেক্ট। তুমি একজনের সাথে নেগোসিয়েট করলে তুমি তোমার অ্যাপ্রোপ্রিয়েট জিনিসটা বের করতে পারো, তুমি বিজয়ী হয়ে ফিরতে পারো নেগোসিয়েট করে, টু মেক ইউর কম্পিটিটর হ্যাপি। সে খুশি মনে তোমাকে দিয়ে দিবে। নেগোসিয়েশন স্কিলস আছে তে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো গ্রাজুয়ালি এক্সপ্যান্ড ইয়ার নলেজ। শুধুমাত্র যে বইয়ের মধ্যে মেডিকেল সমস্যা যেটা হয় কি, আমরা পড়ার মধ্যে আসলে এত পড়ার চাপ থাকে, আমরা এই জায়গাগুলোতেই করি না। কিছু কিছু জিনিস আছে যেটা পারিপার্শ্বিক, বৈশ্বিক, এটা তোমার আলোচনার স্কিল, তোমার কথা, ছোট ছোট বই পড়া, নিজে গেমস এ খেলা বা কোনো খেলার জায়গা থেকে। যেমন একটা জায়গায় গেছে, ওখানে এদের দাবা নিয়ে কথা বলতেছে, আর তুমি তো সারাদিন লুডো খেলো, তুমি তো দাবা দাও। ভাই দুইটা চারটা কথা বললে তো তুমি আলোচনার মধ্যে ঢুকতে পারবা, নাহলে তো তোমাকে ভাবলে ছিল। এমন এক জায়গায় গেছে আইটি সম্পর্কে, হ্যাঁ, অথবা সাইবার সিকিউরিটি নিয়ে কথা হচ্ছে, তুমি এটা ভাবলেশীন হয়ে বসে আছো। ঠিক আছে, তাহলে এই যে ছোট ছোট জিনিসগুলো, এই জন্য কোথাও একটু আলোচনা হলো, এটা শেখার চেষ্টা করো। একটা বইটা পড়ি, জিনিসটা আমি জানি না, হ্যাঁ। তো কিছু কিছু স্কিল আছে, এই স্কিল গুলো থাকা খুবই জরুরি। তো আমি আমি অনেক সময় আমি ইয়েদের অনলাইন ইউনিভার্সিটি প্রোগ্রাম গুলোতে বলি, মেয়েদের যেমন কুকিং স্কিল, ছেলেদের বাজারের স্কিল, হ্যাঁ, ছেলেদের কুকিং স্কিল খুবই ইম্পর্টেন্ট। তুমি যখন বাইরের দেশে যাবা, আমি এগুলো বলি কেন, কিছু আবার ঠেকে শিখি। আমার অনেক স্কিল আছে, কিন্তু একটা জিনিস আমি খুব দুর্বল, আমি এটা ভালো বুঝি না আসলে। আমি বুঝি যে রান্নার জিনিসটা অত্যন্ত একটা অসাধারণ কৌশলী একটা টেকনিক, হ্যাঁ, কারণ মশলাটা কতটুকু কম হবে বেশি হবে, আমরা ছেলেরা তো খেয়ে আসলে বুঝে খুব মজা হয়েছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু যিনি রাঁধুনি, কিন্তু প্রত্যেকটা মশলার স্বাদ কিন্তু তাকে বুঝতে হয় যে এটা দিলে এটা বেড়ে যাবে, এটা দিলে এই স্বাদটা অল্টার হবে। এটা কিন্তু অসাধারণ একটা স্কিল। এটা, এই জিনিসটা যে ছেলেরা জানে তারা খুব ভালো করে। কিন্তু আমি আসলে, আমার মা কোনোদিন আমাকে এটা শিখায়নি। আমি আবার গেছি হোস্টেলে থাকছি, সারাজন বাইরে খাইছি, নিজে তো রান্না করতে হয়নি। আবার যেসব জায়গায় জব করেছি, হ্যাঁ, তোমরা প্রশ্ন করো, আমি কথা বলবো, হ্যাঁ। তাই, তোমরা প্রশ্ন করতে থাকো। আচ্ছা, যে কথাটা বলছি, আমরা নিজেদের কথা বলছি, আমরা নিজেদেরকে গল্প করছি। তো এই জিনিসটা কেন বলছি জানো, এই যে লাস্টে আমার একটা জায়গায় যাওয়ার সুযোগ হয়েছিল দেশের বাইরে। ওখানে কোনো খাবারটা মানে তুমি যে যাবা, এই যে চায়না তাইওয়ান এগুলো তো সব জায়গায়, অনেক জায়গায় তোমার আছে ইয়ে নাই, কোরিয়াতে যখন নিয়েছো কোনো ফুড নেই, মানে হালাল খাবার নেই, তুমি কি করবে? তখন তোমাকে রান্না করতে হবে। তাহলে তুমি যদি একটা সবজি, একটা ডাল, একটা কিছু, মানে এই জিনিসগুলো, এটা ছেলেদেরকে বলতেছি। আর মেয়েদেরকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে কুকিং স্কিলটা মেয়েদের জন্য খুবই জানা জরুরি। অনেক গার্জিয়ান ইনহিবিট করে, বাট নিজের জন্য তো অবশ্যই। ফিউচারে একটা জিনিস মনে রাখবো, যে বাইরে 1000 বার হোটেলে খাওয়ার চাইতে নিজের হাতে একটা ডিশ বা কোনো একটা কিছু, এটা দিয়ে তুমি একটা মানুষের মন জয়, যাকে তুমি খাওয়াও বা যে তোমার রান্না খায়, সেই মানুষটা আজীবন আপন হয়ে যায়। যখন সে তোমার বাসায় খায়, সেই মানুষটা কখনো তোমার শত্রু হতে পারে না। মানে হয় না সাধারণত, মানে এই যে একটা স্কিল, তাহলে একটা স্কিল দিয়ে তুমি কিন্তু নেটওয়ার্কিং করতে পারতেছো। দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট স্কিল। ছোট ছোট জিনিস আমরা যেমন শিখবো, আমরা জানার চেষ্টা করবো, আউট অফ দ্য বক্স, মেডিকেলের বাইরেও আমরা অনেক কিছু জানার চেষ্টা করবো। সো গ্রাজুয়ালি আস্তে আস্তে তুমি তুমি কনফিডেন্স, অনেকে আছে কি হাত কাঁপে, আমি কি পারবো, আমাকে হবে, আচ্ছা আমি করি। আর এখনো আমি যাদের সাথে চলি, আমার যারা ডক্টর আছে অনেক সিনিয়র, এই একটা ইয়ে দিতে গেলে, ইন্টারভেনশন করতে গেলে হাত কাঁপে, আচ্ছা ঠিক আছে দে, আর ভাই তুমি যাও, তুমি আগাও, শিখো, বলে আচ্ছা কিভাবে আমি একটু বলেন। কিন্তু চেয়ারে তুমি বসো, এটা নিয়ে কারাকারি করে সম্পর্ক নষ্ট করার দরকার নেই। তুমি কনফিডেন্ট থাকলে ইনশাল্লাহ পারবো, কেন পারবো না? কারণ আজকে হোক কালকে তোমাকে তো শিখতেই হবে, তোমাকে তো এটা করতেই হবে। দ্যাটস ওয়াই, হ্যাঁ, আমি আমাকে একটা, তুমি কালকে একটা প্রোগ্রামটা অ্যাঙ্কর হবা, হ্যাঁ, তুমি প্রোগ্রামটা চালাও। তোমার না, আমি তো কথা বলতে পারি না এই সেই। এখনো মানে আমার কনসালটেন্ট আছে, অনেক কনসালটেন্ট আছে, তাকে যখন একটা প্রোগ্রাম করতে বললাম, সে আর রীতিমতো আমার কাছে মাপ চাচ্ছে, কিন্তু একদিন না, 2-3 দিন ধরে মাপ চাইলো। আলটিমেটলি কি হলো, জুনিয়র যে ছেলেটা আছে তাকে আমি বললাম, সে প্রিপেয়ার হলো, সে প্রোগ্রামটা চালালো। এতে কি হলো জানো, তোমার আইসটা ব্রেক হয়ে গেল, তুমি এই জায়গাটার জন্য এলিজিবল হয়ে গেলে। সো এরকম অনেক ছোট ছোট টাস্ক আছে, তুমি যদি সাহস না করো, সামনে না দাঁড়াও, ভুল করেই তো শিখতে হয়, সবাই তো একদিনে পারফেকশনিস্ট হয় না। দ্যাটস ওয়াই
কাজটা যখন করবে কনফিডেন্টলি করবে, বাট কনফিডেন্টলি ভুল করা যাবে না। কনফিডেন্স থাকবে কাজটা শেখার জন্য, যে আমি চেষ্টা করবো, আমি পারবো, আমাকে দেখ স্যার, আমি করি। হ্যাঁ, তা এই জায়গাগুলো থেকে করবে। সো ফ্রম কানেকশন অ্যান্ড ফাইন্ড এ মেন্টর, একটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে জীবনে তুমি যে সাবজেক্টে পড়বা, লাইফে মেন্টর প্রয়োজন সব সময়। আমাদের লাইফের সবচেয়ে বড় মেন্টরকে, ঠিক আছে, যাদের রিলিজিয়াস, আমার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হচ্ছেন মেন্টর। মানে ওনাকে আমি ট্রাই করি ওই মডেলটাকে নিজে ম্যাচ করার জন্য। আমাদের ফ্যামিলিতে কে থাকে? আমাদের বাবারা থাকে আমাদের মেন্টর, আমার মারা থাকে আমাদের মেন্টর। হ্যাঁ, সবাই ভাইয়ের মতো বাবার মতো হতে চায়। হ্যাঁ, তোমরা ফিউচার লাইফে বাবা মা হবে, তোমাদের বাচ্চারা তোমাদেরকে ফলো করার মতো জায়গায় দেখতে চাইবে। তবে ক্যারিয়ার লাইফে তুমি সার্জন হও এবং ফিজিশিয়ান হও, হুএভার ইট ইজ, সবসময় মনে রাখবো যে লাইফে খুব একজন মানুষ তোমার লাগবে, খুঁজে বের করতে হবে। মজার ব্যাপার কি, তোমার মেডিকেল কলেজ লাইফে কিন্তু তুমি ওই লোকটাকে নাও পেতে পারো। হ্যাঁ, মেডিকেল কলেজ যখন থাকে তখন সব স্যারকে লিজেন্ড মনে হয়। হ্যাঁ, যে লিজেন্ড নেই লিজেন্ড, তো আমার এরকম মনে হতো। আবার যখন ঢাকায় আসলাম, পরে বাবা এত লিজেন্ডের উপরে লিজেন্ড। হ্যাঁ, তারপরে আরেকটা জন, ও বাবা মানুষই জানবেন, আরে যারা লিজেন্ড মনে করতাম তাকে পুরো নাম খাতার থেকে নাম কেটে দিতাম। এরকম মনে হতো, মানে প্রথম মনে হয় সবাই আসলে ঘুরে ফিরে কাছে আমার এখন মনে হয়েছে যে হ্যাঁ, এই মানুষটাকে ফলো করা যায়। আবার একাধিক হইতে পারে। তুমি পার্সোনাল লাইফে নিজেকে আহ ভেতরে পরিবর্তন করার জন্য একজনকে ফলো করবা, স্কিলের জন্য আরেকজনকে ফলো করবা। হ্যাঁ, তুমি এর জন্য তো একটা ডিফারেন্ট মেন্টরশিপ থাকতে পারে। বাট লাইফে মেন্টর খোঁজাটা খুবই ইম্পর্টেন্ট, যে তোমার যার মতো তুমি হতে চাবে, তা না হলে কিন্তু দিক হারাই ফেলবে। তো দিস ভেরি ইম্পর্টেন্ট। এখন আসো প্ল্যান স্টাডি। তুমি জানি যে তুমি এখন আছো, তোমাকে আমি জানি শুরু হয়ে গেছে। তুমি চিন্তা করবা, তুমি করবা, অলরেডি যাচ্ছ, ঘুরছো, কথা বলছো, এক্সপিরিয়েন্স শেয়ার করছো, ইন্টারেস্ট তৈরি করছো, গোল নিয়ে আলোচনা করছো, একটা পর্যায়ে তোমার এটা কিন্তু একটা জায়গায় সেট হবে। এরপর কিন্তু এইটাকে সাজাইতে হবে। কিভাবে সাজাবা? প্রথম হচ্ছে তোমার এই ক্যারিয়ারটা, তোমার ইন্টারেস্ট, যেটার উপর ইন্টারেস্ট নাই সেটার উপর ক্যারিয়ার হয় না, আলটিমেটলি তুমি ছেড়ে দিবে। হ্যাঁ, তোমার মনের মধ্যে যদি থাকে বিসিএস পুলিশ, তুমি একটা সময় ডাক্তারি বা পুলিশ ছেড়ে দাও। এরকম বহু ডাক্তার আমি দেখেছি। হ্যাঁ, আই এম ওয়ার্কিং উইথ দ্য ডক্টরস। আমার তো এমনি কাজ করতেছি, জেনেছিস আমি 13 বছর কাজ করি। হাজার হাজার ডাক্তারের সাথে আমি চলেছি, হাজার হাজার, নট নট লেস দেন 30 to 40 থাউজেন্ড। সো অনেকে আমার সামনে দিয়ে বড় হয়েছে, অনেকে ক্যারিয়ার ছেড়ে দিছে, ডক্টরশিপ ছেড়ে দিছে, অনেকে আবার ডক্টর ফিরে আসছে, ডিগ্রি কমপ্লিট করার পর ওই সাবজেক্টের অন্য অন্য সাবজেক্টে চলে গেছে। সো ইন্টারেস্ট একটা খুবই ইম্পর্টেন্ট, লাইফের গোলস কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, দ্যাটস ওয়াই তুমি তোমার জায়গাটাকে জাজ করো, এবং ওই জিনিসটা মনে রেখো, তুমি যেটাই হতে চাও ভাই, তোমার ওই জায়গার স্কিলনেসটা, হ্যাঁ, ওইটার এডুকেশন নলেজ, আগামী দিনে কিন্তু খুব টাফ টাইম আসতেছে। কিরকম টাফ টাইম আসতেছে? পেশেন্ট কিন্তু চ্যাট জিপিটি থেকে, তোমাকে এই যে আমি একটা প্রেসক্রিপশন করলাম, পেশেন্ট চ্যাট জিপিটি থেকে স্ক্যান করে আমাকে বলবে যে এই ডাক্তার সাহেব যে আমার যে সিমটম গুলো লিখেছেন, এটার সাথে তার প্রফেশনাল ডায়াগনোসিস ম্যাচ করে কিনা, বা উনি যেটা ভাবতেছেন এই ওষুধগুলো কোনটা কোনটা অপ্রয়োজনীয় মনে হচ্ছে। তুমি দেখো, দেখো চ্যাট জিপিটি কি বলো তোমাকে। তুমি যে রেডিওলজি রিপোর্ট করবা, রেডিওলজিস্ট হবা, রিপোর্ট, ও তো ছবি তোলে, এটা বলবে যে দেখেন যে কথাগুলো ঠিক আছে কিনা, কি কি সমস্যা হতে পারে, ও সব জেনে আসবে। রোগীরা কিন্তু আমাদের চেয়ে ওরা কিন্তু অ্যানালিটিক্স করে আসবে। দ্যাটস ওয়াই তোমাদের টাইমটা ভেরি টাফ টাইম আসবে ডিউ টু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তুমি কিন্তু ওইভাবে কনফিডেন্টলি চেস করতে না পারো, তোমার স্কিলনেসের যদি গ্যাপ থাকে, পেশেন্ট কিন্তু সাফারও করবে, আর তোমাকে কিন্তু এটা মূল্য দিতে হবে। দ্যাটস ওয়াই গ্র্যাজুয়ালি মেক স্টার্ট ইউর জার্নি উইথ ইউর ইন্টারেস্ট, উইথ গ্যাদার এক্সপিরিয়েন্স। হ্যাঁ, কি কি লাগে, তুমি বিদেশে ক্যারিয়ার করতে চাও, তুমি এমআরসি পিসিএস করতে চাও, অথবা তুমি এএমসি প্ল্যাব করতে চাও, দ্যাটস ওয়াই তুমি এই জায়গাগুলো থেকে তথ্য কালেক্ট করো, ওখান থেকে করো, তোমার একটা লাভ কি হবে, পড়ো, ওইটা ঘাটাঘাটি করো। একটা সময় দেখবা যে তুমি অনেক এগুলা নিয়ে কাজ করতে পারো। সো গ্রাজুয়ালি সার্জন হতে চাইলে তোমাকে খুব গুড সুচার করতে হবে, তাই না? মেডিসিনের সাথে ভেরি ইম্পর্টেন্টলি প্রত্যেকটা সাবজেক্টে একটা কোয়াকের সাথে একজন এমবিবিএস ডাক্তারের পার্থক্য কি আমাকে বল। ও তো ওষুধ দেয়, ও সাদা কাগজে ওষুধের নাম লেখে, ও রোগীকে ওষুধ দিতে পারে, ও ডোজের কথা বলতে পারে। তাহলে আমার সাথে কোয়াকের পার্থক্য কোথায়? আমার সাথে কোয়াকের প্রথম পার্থক্য হচ্ছে ও ওষুধটা ডায়াগনোসিস ছাড়া দেয়, ও সিমটোমেটিক ট্রিটমেন্ট দেয়, আর আমি প্রভিশনাল ডায়াগনোসিস ঠিক করে ইম্পর্টেন্ট। দিস ইজ দ্য মেজর ডিফারেন্স বিটুইন কোয়াক অ্যান্ড এ ডক্টর। নাম্বার টু, আমি জানি যে এই প্রবলেমটা সলভ করতে হলে আমাকে কোন কোন ওষুধগুলো সাহায্য নিতে হবে। আরেকটা জিনিস জানি যে এই ওষুধটা কোন মেকানিজমে তার প্রবলেমটা সলভ করবে, এটা একজন কোয়াক জানে না। তাহলে কোনো ডক্টর যদি আন্দাজে কোনো ওষুধ দেয়, নাম মুখস্থ করে, কপি পেস্ট করে, সার দিয়েছে তাই দিয়েছে, সেও কিন্তু পার্শিয়ালি কোয়াক।
যদিও তার একটা সার্টিফিকেট আছে। সার্টিফিকেট ধারী কিন্তু কোয়াক হইতে পারে। ধরুন যে লোকটা সার্জারি জানে না, সে যখন একটা সার্জারি করবে, সার্জিক্যাল পয়েন্টে সে কোয়াক। আরেকটা জিনিস সে জানে যে এই ওষুধটা খেলে তার কি কমপ্লিকেশন হতে পারে, সাইড এফেক্ট হতে পারে। তাহলে একজন ডক্টর ফার্মাকোলজি জানে, ফার্মাকোপিয়া জানে, একজন ডক্টর ডায়াগনোসিস করতে পারে। উইদাউট ডায়াগনোসিস একজন ডাক্তারের চিকিৎসা জীবনের রোগী দেখার মূল সার্থকতা হচ্ছে ডায়াগনোসিস। ডায়াগনোসিস, 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 ডায়াগনোসিস। ট্রিটমেন্ট ডিফারেন্ট হতে পারে, রোগী ভালো হইতেও পারে, নাও হইতে পারে, ডায়াগনোসিস ভুল গেলে তোমার সবকিছুই রুইন হয়। দ্যাটস ওয়াই গাইনি যারা অবস্থা আছে, আমি সকলকে বলবো নর্মাল ডেলিভারিটা ভালো করে শেখা। অনেকে দেখি সিজারের জন্য দৌড়ায়, ভাই তুমি সিজার সারাটা জীবন সুযোগ পাবা। যারা গাইনি পড়বে না, এদের বাইরে কেউ যদি একটা সিজার নাও করে থাকে, আমি বলতে পারি যে আমি 2টা সিজার করছি, 3টা সিজার করছি, নাম্বার অফ সিজারের উপরে তোমার কিচ্ছু আসে যায় না, কিচ্ছু আসে যায় না। তুমি কয়টা সিজার করছো তার চেয়ে ভাই তুমি কয়টা নর্মাল ডেলিভারি করছো জানো, এটা তোমার কাজে লাগবে। তুমি যখন বুঝে লাগবে তোমার টাকা দেবে। সিজার তুমি অ্যাসিস্ট করতে পারবা, গাইনোকোলজিস্ট না হলে আর জীবনে তোমার অপারেশন করবে। এই জন্য সিজার, হ্যাঁ দেখবা প্রসিডিওরটা কি, কোন লেয়ারে কাটে, কোন সময় গিয়ে করছে, হ্যাঁ। তো এই জিনিসগুলো যাদের ইয়াটা আছে, পেডিয়াট্রিক্স এর সেম। তোমাদেরকে কিছু রোগী আজীবন ডিল করতে হবে, আমি তোমাদেরকে বলে রাখি। তুমি যে ডাক্তারই হও, মেয়ে হইলে তোমাকে গাইনি জানতেই হবে, জানতেই হবে, জানতেই হবে। যদিও তুমি মেডিসিন পড়বা, তোমাকে সবাই, পেরিফেরিতে বহু ডাক্তার আছে যার গাইনোকোলজিস্ট হিসেবে ভালো করছে, অথচ সে তার পার্ট অন করা মেডিসিন। 2 নম্বর হচ্ছে শিশুর চিকিৎসা তোমাকে জানতেই হবে, জানতে হবে, কিন্তু বাবা মা হবে না। ওইটুক নলেজ যদি না হয় তাহলে বাচ্চা, তুমি বুঝতেই তো পারবে না তোমার বাচ্চাটা কি হচ্ছে। চর্ম রোগের বিষয়টা আছে, ঠিক আছে, যার স্কিন আছে তার চর্ম রোগ থাকে। তুমি যদি এটা না হও, তুমি তো ছোটখাটো বিষয়ে তোমাকে সলভ করতে হবে। তাহলে প্রত্যেকটা জিনিস কিন্তু জানা খুবই জরুরি, ইন্টারনেট ছোট ছোট জিনিস, এবং খুব ডিপ লেভেল। তোমার ফ্যাকো সার্জারি, ওইটা তোমাকে, হ্যাঁ ফ্যাকো ফ্যাকো সার্জারি, আহ তাহলে সুচারের বিষয়টা আমরা খেয়াল রাখবো, প্রত্যেকটা জিনিস জানা আছে। এই জন্য এগুলো করে করে তুমি যাদের দিকে নলেজ, ওই জায়গাটাতে তুমি হচ্ছে ইয়েটা করবো, হ্যাঁ। আচ্ছা, তারপরে যাই আমরা ওয়াচ অ্যান্ড লার্ন, ওয়াচ লিসেন লার্ন, ওয়াচ লিসেন লার্ন। ভালো করে দেখো, আগে দেখো, আগে দেখো, শোনো, বোঝার চেষ্টা করো। ঠিক আছে, এই যে দেখার যে জায়গাটা, এটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। জিনিসটা যদি খুব মনোযোগ দিয়ে, তুমি কি, তুমি যখন সিস্টারকে ভাইয়া সার্জারি ওয়ার্ডে যখন তুমি ওটিতে অ্যাসিস্ট করো, তখন তুমি দেখেছো যে সিস্টাররা কিভাবে সিকোয়েন্সিয়ালি যন্ত্রপাতি গুলো রাখে, মপটা কিভাবে রাখে। এটা কি ওর ইচ্ছা মতো রাখে তা না, কিন্তু ওটা একটা সায়েন্স আছে। যন্ত্রটা কোন যন্ত্রটা কার আগে থাকবে এটা কিন্তু ওকে পড়াইতে হয়। ওই জিনিসটা করে করে, তাহলে এই যে তুমি দেখলা জিনিসটা কিভাবে হয়, জিনিসটা কিভাবে ঘোরে, যখন তুমি সার্জন হবা, এই ওটির সমস্ত কিছু তোমাকে জানতে হবে। ওটি লাইটটা কিভাবে জ্বালায়, ওটি লাইটটা কিভাবে নড়ে, কোন যন্ত্রটা কিভাবে ব্যবহার করে, অপথলমোস্কোপটা কিভাবে ব্যবহার করে। হ্যাঁ, তুমি অনেকে প্রেশারটা আগে মাপার জায়গাটা দেখো, তুমি ওই জায়গাটা অ্যাপ্রোপ্রিয়েটলি, এক্সিলেন্টলি তুমি আবার সাথে সাথে ইয়েতে চলে যাও, হাউ টু মেজার ব্লাড প্রেশার ইন দ্য মোস্ট সাইন্টিফিক ওয়ে। একবার শিখে ফেলো, তুমি আর কোনোদিন ভুলবে না। এরকম পালস থেকে ছোট করে ছোট ছোট জিনিস আমাদের অনেক সময় ভুল হয়। সো কিপ ট্র্যাক অফ ইয়ার অ্যাচিভমেন্টস, লগ বুকটা খুব ভালো করে রাখবা, নিজে সংরক্ষণ করবা। তোমাদের ইন্টার্নশিপে জমা দেওয়ার পরে এই লগ বুকটা ফেলে দেয়, আমার নিজের আফসোস আছে, লগ বুকটা ফেলেছে আমি পরে অনেক। এই লগ বুকটা কিন্তু ইন্টারন্যাশনালি বিদেশে অনেক সময় লাগে। এই জন্য মামাদের কাছে জমা দেওয়ার পরে যখন তুমি শেষ করে আসবে, ওটা টেকনিক্যালি মামাদের কাছে আবার কোনোভাবে যদি বুঝতে পারো, ওটা বুঝে তবে নিয়ে আসবা, এটা টেকনিক। ওটা ফেলে দিবে, কেজি দরে বিক্রি করে দিবে। ওর কাছে এটা ভ্যালু নেই, কিন্তু আমার কাছে এটা অনেক ভ্যালু আছে। ওন মিস্টেক্স অ্যান্ড ফিক্স দেম, ঠিক আছে, হোয়াট এভার ইট ইস। ভুল হতে পারে এভরি টাইম, হ্যাঁ, এটা আমার ভুল, এই কথাটা আমি বলবো। ঠিক আছে, আরেকজনের উপর এটা চাপাবো না, তো বলবা যে এটা আমার ভুল হয়েছে। প্র্যাকটিস কোলাবোরেট উইথ আদার্স, ঠিক আছে। এই জিনিসটা একটা বিষয় হচ্ছে যে, তোমাদের এক জিনিসটা বলি, যে কোনো জিনিস একা একা করবে না, লুকিয়ে লুকিয়ে যায়, চল একসাথে শিখি, চল একসাথে পড়ি, একসাথে করি। তুমি হয়তো বা একটু বঞ্চিত হবা, তুমি 2 নম্বরে থাকবা, তো একসাথে করলে তুমি বিভিন্ন রিসোর্স থেকে যে ইনফরমেশন গুলো পাবা, হুম, বিভিন্ন রিসোর্স থেকে যে ইনফরমেশন গুলো পাবা, সেই ইনফরমেশন গুলো তোমাকে আরো এনরিচ করবে, আরো স্ট্রং করবে, আরো কনফিডেন্ট। দ্যাটস আমরা যখন শিখবো, আমরা সবাই মিলে শিখবো। মেডিকেল সায়েন্সটা একা একা কিন্তু লুকিয়ে লুকিয়ে করার কিছু নেই, ঠিক আছে। আর আরেকজন তখন কি, তুমি যখন 10 জনকে নিয়ে শিখবা, তখন ওই বাকি 9 জন তোমাকে শেখানোর জন্য অস্থির হয়ে যাবে।
তাহলে তুমি একটা তথ্য যখন 9 জনকে শেয়ার করবা, বাকি 9 জনের কাছ থেকে তুমি 9টা তথ্য পাবে। এবং আস্তে আস্তে পোস্ট গ্রাজুয়েশন গুলা কিন্তু আমরা এইভাবে ইয়েগুলো করি। সো একটা কোলাবোরেটিং আরেক ব্যাপার আছে, কোলাবোরেশন কেন দরকার। মেডিকেল কলেজে আমি যেসব মেডিকেল, বিশেষ করে পলিটিক্স আছে বা ক্লাব টিউব আছে, এদের মধ্যে মারাত্মক একটা দ্বান্দ্বিক জায়গা থাকে বা ই করে এটা, যা দিস পিপল দোজ আর লুজার্স আফটার মেডিকেল, ইউর মেডিকেল কলেজ লাইফ, এর কোনো ভ্যালু নেই। আচ্ছা, একটা জিনিস হলো যারা সার্জন হবা, হ্যাঁ যারা সার্জন হবা, একটা জিনিস হলো যে অনেক সময় ফ্রেন্ডশিপ নিজেদের মধ্যে আহ, একটা ইয়ে হতে পারে, কি বলে, উম, যেমন রুমমেট হয়ে যেতে পারে, যে আমি সার্জারি করবো তুমি অ্যানেস্থেসিয়া পড়ো, বা আমরা একসাথে একটা এন্টারপ্রেনারশিপ করবো, একই এলাকার মানুষ, তোমরা একই জেলায় থাকো, ইউ ক্যান মেক ক্যান কমন কম্বাইন্ড ইনিশিয়েটিভ। হ্যাঁ, কম্বাইন্ড ইনিশিয়েটিভ, নিজের একটা, ঠিক আছে আমরা মিলে একটা কিছু করবো। এই ছোট ছোট ভাবনাগুলো কিন্তু ইন্টারনেট লাইফ থেকে কিন্তু হওয়া যায়। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তারপরে তুমি হাজব্যান্ড ওয়াইফ হওয়ার আগে তোমরা আর্লি ম্যারেজ করেছো, ঠিক আছে, একজন দুইজন দুই লাইনে যাও, একজন অ্যানেস্থেসিয়া পড়ো, একজন গাইনিতে যেতে পারো। এই যে কোলাবোরেশনটা, এটা কিন্তু এখন থেকে প্ল্যান গুলো করতে পারেন খুব সাকসেসফুলি। একজন নিউরোলজি পড়লো, একজন ফিজিক্যাল মেডিসিন পড়লো, একজন অর্থোপেডিক্স পড়লো, ওয়াইফ অথবা ফিজিক্যাল মেডিসিনে গেল। হ্যাঁ, একজন মানে এই যে কোলাবোরেশনটা, ঠিক আছে, একজন মেডিসিনে যদি পড়ে, তাহলে অপথলমোলজিস্ট একজন পড়লাম, মানে এই যে একটার সাথে আরেকটা এই সাবজেক্ট গুলার কোলাবোরেশন কিন্তু এখানে করা সম্ভব। সো বিল্ড এ পজিটিভ আউটলুক থ্রু আউট। হ্যাঁ, মানে এভরি টাইম আমি পারবো না, এই কথাটা থেকে আমরা বের হয়ে আসবো। আস্ক ফর ফিডব্যাক, একটা জিনিস বলবো, আসলে আমি কাজটা কেমন করেছি, আমরা সবসময় মনে করি কাজটা হয়ে গেছে। সো ফ্রেন্ডস যারা আছে মনে হয়, আচ্ছা আমার কাজটা কি হয়েছে, বা কোনো কোনো ভুল হয়েছে, আচ্ছা আমি কি বলেছি, কোন জিনিসটা বললে ভালো হতো, আর আমি যে কাজটা করলাম এখানে কোন কোন জিনিসগুলো আমার একটু কারেক্ট করা দরকার ছিল। তো এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা হচ্ছে ইয়ে করতে পারি, কথা বলার কিন্তু, ইয়া বললে হবে কি জানো, উইদাউট ফিডব্যাক উই ক্যানট মেক আওয়ার সেলফ ক্যারেক্টার, উইদাউট ফিডব্যাক উই ক্যানট মেক, উই ক্যানট, উই ডোন্ট বিকাম, উই ওন্ট বি পারফেকশনিস্ট। ওকে, আমি নিজেকে পারফেকশনিস্ট করতে পারবো না যদি আমি নিজের ভুলগুলো না জানি। কেউ যদি আমাকে কোনো ফিডব্যাক দেয় যে না এখানে আমার ভুল আছে, আমার কষ্ট হচ্ছে, বা আমার এখানে প্রবলেম হয়েছে, এটা অলওয়েজ ওয়েলকাম, ওয়েলকাম। কারণ সবচেয়ে আপন মানুষটাই আমাকে আমার ভুলগুলোকে ধরিয়ে দেয়। ঠিক আছে, তোমার এটা না বললেও ভালো হতো, এটা করলেও ভালো হতো, কাজটা এইভাবে করো, এই জায়গাটা একটু পারফেকশন করতে চাও, এভরি টাইম ইউ আস্ক ফর ফিডব্যাক। সো আমি কি আসলে ইন্টার্নশিপ এনজয় করছি, এনজয় করছি? হ্যাঁ, দ্যাটস ওয়াই এটা পার্থক্য কি, যে আমার কর্মক্ষেত্রটা আমার কাছে আহ মানে ইয়ে মনে হয় না, কাজের কর্মক্ষেত্র মনে হয়। তো মনে হয় যে আমার নিজের একটা জায়গা, যে অফিসটা প্রতিদিন সকালে আমাকে টানে, ওখানে যেতে আমার ভালো লাগে, সেই অফিসটা আনন্দদায়ক অফিস। যে মানুষগুলোর সাথে আমার মিশতে ভালো লাগে, যাদের সাথে কথা বলতে ভালো লাগে, সেটা হচ্ছে আমার জন্য আনন্দদায়ক অফিস। হ্যাঁ, অ্যান্ড যে এই যে ইন্টার্নশিপ মিনস লার্নিং, ইন্টার্নশিপ মিনস লার্নিং, এই জায়গাটা একটা জিনিস যখন আমি বুঝবো, আমি যখন এই জায়গায় এখান থেকে প্রতিদিন কিছু কিছু শিখছি, প্রতিদিন কিছু কিছু শিখছি, এন্ড ইউ এনজয় ইউর ইন্টার্নশিপ। হ্যাঁ, যে ভালো লাগছে, ইয়ে করছি। এবং অনেক সময় বাড়ি যেতে ভালো লাগতেছে না, এখানে থাকতে ভালো লাগতেছে, ওয়ার্ডে ঘুরতে ভালো লাগতেছে। তো এই জিনিসটা তখন সামথিং, যে আমি এটার জন্য আমার খুব ভালো লাগছে, এটা ছেড়ে যেতে দিনটা শেষ হয়ে আসছে, তখন আমি বুঝবো হ্যাঁ ইন্টার্নশিপ। And the last of all, I have completed my আমি আমার আলোচনা প্রায় শেষ জায়গায় চলে আসছি। একটা জিনিস আমি এটা সবসময় বলি, যারা জুনিয়র ডক্টরস, আমাদের হাত দুইটা খুব পবিত্র। হ্যাঁ, এবং এই হাত দিয়ে আমরা সব কাজগুলো পেশেন্টের, পেশেন্ট সার্ভ করি, পেশেন্টকে পালপেট করি, হ্যাঁ পেশেন্টকে সার্জারি করি, পেশেন্টের নতুন জীবনের জন্ম হয় আমার হাত দিয়ে, ডেলিভারি করাই, তাই না, সার্জারি করে তার কষ্ট দূরীভূত করি, সুচার দিয়ে তার ডিসএবিলিটি কমাই, হ্যাঁ, তার ইনজেকশন দিয়ে তার ব্যথা কমাই, তাই না, প্রসিডিউর করি, ডাক্তারের সব কিছু কিন্তু এই হাতের উপরে আছে। তাহলে এই হাতটা খুবই পবিত্র। তো আমরা ইন্টার্ন লাইফ থেকে কিছু পজিটিভ প্র্যাকটিস করো, আমার হাতটা যেন কখনো কানে মালিক না হয়। ঠিক আছে, অনেকে আমি দেখি ইন্টার্ন লাইফে যে এই হাত দিয়ে কোনো অতিরিক্ত প্রেসক্রিপশন হোক, কোনো পরীক্ষা হোক, ল্যাবে পাঠানো হোক, কমিশনের জন্য বাড়তি কিছু হোক, তাহলে আমার এই হাতটা কানে লিখতে হবে। কেন লিখতে হবে? আমি যখন নিজের মনে করে ইচ্ছা মতো 2টা বাড়তি পরীক্ষা লিখবো, পেশেন্টটাকে বাড়তি ব্লাড নিতে হবে, তাহলে এই ব্লাডের জন্য জবাবদিহি থাকা একদিন তো আমাকে দাঁড়াতে হবে।
তখন যদি বলা হয় যে তুমি অপ্রয়োজনে বা নিজের প্রয়োজনে তুমি এই জিনিসটা দিয়েছো, সেদিন কিন্তু আমাকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে। আমি এই হাতটা অযাচিত ভাবে কোনো কিছু জিনিস না জেনে, কোনো জিনিস না বুঝে আমি তার একটা ক্ষতি করে ফেললাম, এই হাত নিয়ে কিন্তু দাঁড়াতে হবে, এই হাতটা অপবিত্র হয়ে যাবে। আমি যদি আহ অজান্তে কারো প্রাইভেসি লঙ্ঘন করলাম, কারো প্রাইভেট পার্টস আমার 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 হাত দ্বারা স্পর্শ হলো, রোগী কিন্তু সব বুঝে। এটা গুড টাচ অ্যান্ড ব্যাড টাচ, এটা বাচ্চা না বুঝতে পারে, কিন্তু একটা মানুষ প্রত্যেকটা জিনিস বোঝে। ঠিক আছে, সো এই ব্যাড টাচ, আমার হাত কিন্তু কালিমা লিপ্ত হয়ে গেল। দ্যাটস ওয়াই আমরা আমাদের এই হাতগুলোকে সবসময় পবিত্র রাখবো। এবং এই পবিত্র হাতে রক্ষার জন্য যেটা করা দরকার, এই হাত যদি পবিত্র থাকে, এই হাত যদি কনফিডেন্ট থাকে, এই হাত যদি কালিমা লিপ্ত না হয়, তাহলে আমি আমার এই এই প্রফেশনের যে আমার যে স্বপ্ন, এই প্রফেশনে আসার যে আহ, যে মর্যাদা, সেটাকে আমি সংরক্ষণ করতে পারবো। সো আমি সবাইকে আই এক্সপেক্ট ইউ অল টু হ্যাভ আ ভেরি নাইস অ্যান্ড এক্সেলেন্ট ইন্টার্নশিপ, অ্যান্ড থ্যাংক ইউ এভরিবডি। প্রশ্ন ওটা উন্মুক্ত, যদি তোমরা চাও প্রশ্ন করতে পারো, বাট আমি আমার জায়গা থেকে আমি আছি, তোমরা যদি ফিল করো। একজন প্রশ্ন করেছে কলিগ গুলো কোঅপারেটিভ না হলে, কলিগ গুলো কোঅপারেটিভ, সবাই যদি কোঅপারেটিভ না হয়, তাহলে আগে নিজের দিকে তাকাতে হবে। আমি এটা মানে কষ্ট নিও না ভাই, আমি বলছি যে আমার এখান থেকে আসে ওদেরকে তাহলে আমি জিজ্ঞাসা করবো যে আমার বন্ধু, যে আসলে আমার কোন জায়গাটা তোমার ভালো লাগে বা লাগে না, মন খুলে কথা বলো। যে হেল্প করছে না, সবচেয়ে বেস্ট সলিউশন ইজ ডায়ালগ, ডায়ালগ এন্ড ডায়ালগ। ঠিক আছে, ডায়ালগ, মানুষের সাথে কথা বললে প্রবলেম সলভ হয়ে যায়। ফ্যামিলি লাইফে প্রবলেম, কথা বলো। বাবা মার সাথে ঝামেলা, কথা বলো, তুমি আগে কথা বলো। ঠিক আছে, কোন জায়গায় সমস্যা, কথা বলো, দেখবে প্রবলেম সলভ হয়ে যাবে। স্যার, মেডিসিনের ব্রাঞ্চে যদি এফসিপিএস দিতে চায়, তাহলে প্রিপারেশন কি? সেম সেম সেম, একই। সমস্ত ব্রাঞ্চে প্রিপারেশন সেম। কিছু কিছু জায়গা আছে, ফিজিক্যাল মেডিসিন একটু আলাদা, অ্যানেস্থেশিয়া, কিছু সাবজেক্ট আছে এগুলো আলাদা। তোমরা জেনেছি একটা স্টেপ বাই স্টেপ বই আছে, বইটা কালেক্ট করে নিও, আমার মনে হয় অনেক বেশি হেল্পফুল হবে। তার সরাসরি কথা তো থাকছেই। দুইটা সাবজেক্টের উপরে আলাদা আলাদা ডিগ্রি নেওয়া যায়, অবশ্যই, কেন যাবে না? অবশ্যই যাবে, দুইটা সাবজেক্টের উপরে আলাদা ডিগ্রি নেওয়া যায়। তাহলে এখন আসলে একটা লাইফ ইজ ভেরি মানে টাফ। তুমি দুইটা সাবজেক্ট বলতে কি বোঝাচ্ছ? মেডিসিন আর ব্রাঞ্চে ফেলোশিপ করা যায় আলাদা, এমডি করে এমএস করা যায়, এফসিপিএস করে এমডি তে ঢোকা যায়, করা যায়। কিন্তু সার্জারির সাথে গাইনি, হ্যাঁ, তারপরে হচ্ছে আবার মেডিসিনের সাথে সার্জারি একসময় সহজ ছিল, এখন ট্রেনিং ইজ ভেরি টাফ। তবে করা যাবে না কেন, করা যাবে, যারা অনেক মেধাবী তো সে পারতেই পারে, পিপল আর ভেরি রেয়ার। আমি মেডিসিনে ক্যারিয়ার করতে চাই, তাহলে আমার সার্জারি সিরিয়াসলি অবশ্যই উচিত হবে। কেন যে উচিত হবে, কেন উচিত হবে না? না, ইন্টার্নের মধ্যে সবসময় সিরিয়াসলি, যখন তুমি সার্জারি করবে, তখন তুমি সার্জন হয়ে কাজ করবে, যে আমি সার্জন। এটা ইন্টার্নশিপের মধ্যে করো, তারপরে তুমি আস্তেই করো। যখন তুমি ইএনটি করবে, মনে করো আমি ইএনটি হওয়ার জন্য করতেছি, তাহলে দেখবা তুমি এখান থেকে রিসিপ্টিবিলিটি বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে। মেডিসিন গাইনি একসাথে নো নিড, আমি মনে করি কন্ট্রাডিক্টে যাওয়া উচিত না। যারা গাইনি পড়বে তাদের মেডিসিনের খুব ভালো নলেজ থাকা উচিত, তার মানে এই না দুইটা ডিগ্রি থাকা, এটা কনফ্লিক্টিং, এবং এটা তোমাকে লাইফ থেকে পিছিয়ে দিতে পারে। লাইফ ইজ নট সাচ ইজি, দরকার নেই যে কোনো একদিকে যাও ভাই। ইন্টার্নশিপের কেস গুলো কিভাবে পড়া উচিত, আমি যেটা পড়তাম, আজকে যেমন স্ট্রোক করেছি, ট্রিটমেন্ট গুলো দেখতাম, স্যার কি বলছে, সিটি স্ক্যানটা ভালো করে শেখার চেষ্টা করতাম, ট্রিটমেন্ট কি পাচ্ছে, পেশেন্টের প্রবলেম, এরপরে গিয়ে আমি স্ট্রোকটা পড়তাম, পরে আমি সিমটম অ্যানালাইসিস করতাম, কি পরীক্ষা করব মেইনলি, খুব বেশি কি মেইন সিমটম কি নিয়ে আসবে, কি পরীক্ষা করব, কি ওষুধ দিব। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে ইয়ে করা, যাতে আমি অ্যাজ এ জিপি হিসেবে যখন থাকবো, তো স্ট্রোক পেশেন্ট এখন আমাকে ডিল করতে হয়, বাট সার্জারি ডিল করতে হয়, কিন্তু অ্যাপেন্ডিক্স তো বুঝতে হবে। আমার ফিজিওথেরাপিস্ট আমাকে মেটাফোন দিচ্ছে, স্যার এই প্রবলেম। ঠিক আছে, সে আমি বলেছে যে স্যার দুই তিনজন দেখাইছে, আমার ধারণা মনে হচ্ছিল অ্যাপেন্ডিকুলার লাম মনে হয়। তুমি সরাসরি ওনার কাছে গিয়ে ওনাকে ই করো, এটা ডায়াগনোসিস। এটা একটা পারসেপশন, কিন্তু তোমাকে সব, তুমি যখন হেড অফ দ্য ডিপার্টমেন্ট হবা, ধরো সবাই কোনো না কোনো সময় হইতে চাবা যে আমি হেড হই, তোমার একটা প্রবলেম তো তোমাকেই বলতে পারে ভাই। তোমার স্টুডেন্ট তোমাদেরকে তাকায় থাকবে না, কি সিদ্ধান্ত দিচ্ছ। তুমি যদি সার্জারি না করো, কিন্তু বলবা আমি এই সময় কিছু জানি না, সার্জারি ফাঁকি মারছি, মানটার মতো সব চলে যাবে।
স্যার ইন্টার্নশিপের কেসগুলো কিভাবে পড়া উচিত, ওই যে বললাম ডেভিডসন থেকে পড়বা, কোনো টেক্সট বুক থেকে পড়বা, চ্যাট জিপিটি থেকে, ওয়ার্ল্ড ইজ ওপেন ফর ইউ, তোমার যেখানে খুশি সেখান থেকে পড়ো, কোনো সমস্যা নেই। যারা মেডিসিন পড়বা ইন্টার্ন লাইফে ভালো করে ডেভিডসনটা পড়ে ফেলো, হ্যাঁ ডেভিডসন তোমার লাগবেই লাগবে, বাকিদেরও লাগবে, আহ, মানে জানার জন্য মেডিসিনের নলেজটা লাগবে। মেডিসিনের বই ডেভিডসনের বাইরে অনেক কিছু আছে, সেটা আপাতত ডেভিডসনটাই পড়ো। আমার মনে হয় আর কিছু পকেট বুক আছে যেগুলো ইন্টার্ন লাইফে লাগবে, পকেট বুক, এরকম একটা দুটো পকেট বই তুমি পড়তে পারো। কোন ওয়ার্ডে ইন্টার্নদের জন্য বিপি পাস মনিটর ফলো আপ করা কাজ করায়, এটা আমাদের ইন্টার্ন যারা ধরো সার্জারি গাইনিতে আছো তারা মনে হয় এটা এখন বলতেছো। মেডিসিন ওয়ার্ডে যারা শুরু থেকে মেডিসিন করবা তারা একটু লাকি থাকে সাধারণত, মানে একটা জিনিস জানা হয়ে গেলে বাকিগুলো সহজ হয়ে যায়, কিন্তু এটা সবাই হবে না, এটা সহজ। হ্যাঁ, কেউ সার্জারি আগে হবে, কেউ মেডিসিন আগে হবে, সবাইকে তো আর একসাথে প্লেসমেন্ট দিতে পারবে না। মেডিসিন এটা ভালো করে শিখায়, আর তুমি নেট দেখো, ইয়ে করো, বিবি মাপো, নিজেরা ফ্রেন্ডরা করো। আমি জিবি প্র্যাকটিসের বই পড়তে চাই, আচ্ছা করতে পারো। এমসিজিপির কিছু সিরিজ বই আছে, এটা নিতে পারো। যারা বিজিএইচআরআই, বাংলাদেশ গ্লোবাল হেলথ রিসার্চ ইনস্টিটিউট, তোমরা সাইফুলের সাথে কথা বলে সাইফুল তোমাদেরকে কানেক্ট করে নেবে। স্যার আমি পেরিফেরিতে মেডিকেলের সদর হাসপাতাল সার্জারি ওয়ার্ডে পেশেন্ট কম, কাজের সুযোগ মনে হচ্ছে, এই জন্য কি করবো না, এটা কোনো কথা না। তুমি বরং পেরিফেরিতে, তুমি বিএসএম মতে যারা আছে এটাকে খুব বেশি সার্জারি করতে পারে নাকি? পেরিফেরি সদর হাসপাতালে যদি ভালো কনসালটেন্ট থাকে, ওইখানে তুমি একজন অসাধারণ সার্জন যদি পেয়ে যাও, ওর সাথে লেগে থাকো। আমি বলবো যে সদর হাসপাতালগুলোতেই হাতের স্কিলনেস বাড়ানোর সুযোগ আছে, তবে ভালো গুরু দরকার, কারণ কাজটা প্রথমে যদি এবড়ো থেবড়ো করে শিখো, অনেক ডক্টর আছে যারা তাড়াহুড়ার কারণে কাজগুলা আনসাইন্টিফিক ওয়েতে করে, কোনো মতো করে টোরে কাজ কমপ্লিট করা। তারা তারা যদি তোমার প্রাইমারি লাইফের মেন্টর হয়, তো তুমি এরকম এবড়ো থেবড়ো করে কাজ করো। এই জন্য ভালো গাইড খোঁজো। পেরিফেরি আর ইয়ে ভালো না, আমার কাছে মনে হয় সদর হাসপাতালে প্রচুর কেস থাকে। মেডিসিনের কিছু পকেট বই, হ্যান্ডবুক অ্যান্ড পকেট বই অনেক আছে, সার্চ দাও এটা পেয়ে যাবে, অনেক বই আছে। অক্সফোর্ডের কিছু হ্যান্ডবুক আছে, এগুলো ভালো, আমার কাছে মনে হয়েছে অক্সফোর্ডের হ্যান্ডবুক। এফসিপিএস আমি মেডিসিনের কোনো ব্রাঞ্চে করতে চাইলে এর জন্য কি আমার ইন্টারনাল মেডিসিনের সব নলেজ রাখতে হবে? মেডিসিন অনেক ভাস্ট মনে হয়। টু বি আ ব্রাঞ্চ ইউ হ্যাভ টু হ্যাভ এ ভেরি গুড নলেজ ইন মেডিসিন, ইন্টারনাল মেডিসিন। সব পড়া মানে কি বেসিক জিনিস, আমি কি সব পড়া পারবো? এই জন্য ইন্টার্নিস্ট কি 100% সবকিছু বলতে পারবে? যেগুলো ইম্পর্টেন্ট মেজর ইস্যুস সেগুলোই রাখবে, সব পড়ে কখনো কেউ স্পেশাল। পৃথিবীটা অনেক বড়, সুতরাং বা মেডিকেল সায়েন্স এত ভাস্ট, তুমি তোমার মেজর জায়গাগুলোকে এক্সপ্লোর করবে। তারপরে কিছু একটা বেসিক নলেজ, যেটা বেসিক এর কথা বলছি, এটা থাকতে হবে। সার্জারিতে ক্যারিয়ার করতে চাচ্ছি, কি কি কাজ করতে হবে? ইন্টার্নশিপটা ভাই ভালো করে করো, মেডিসিনটা ভালো করে পড়ো। যেহেতু তুমি সার্জারিতে যাবা, তুমি অন্য সবগুলো খুব মনোযোগ দিয়ে করো। আর সার্জারিতে যারা থাকবে আইএমও, তাদের সাথে কথা বলো, কিভাবে যাবে, কিভাবে পড়ে, কিভাবে করে। ইন্টার্নশিপ হচ্ছে তোমার রিসিপটিভ, মানে এখানে তুমি এক্সপার্ট হয়ে যাবে না। এখানে ওই যে 15টা 20টা সিজার করলে সিজার এক্সপার্ট। হ্যাঁ, যাদের আছে পেরিফেরিতে জিপি করবা, তাদের প্ল্যান আছে যে ইয়ে করবা, নিজের ক্লিনিক চালাবা, অনেকে থাকে, তার জন্য আবার ইন্টার্নশিপটা খুব ইম্পর্টেন্ট। তবে এরকম প্ল্যান থাকলেও তুমি ওই যে একটু ওই স্পেসিফিক স্কিলের উপর 6 মাস 1 বছর আলাদা ট্রেনিং করে নিও। অনেকে থাকে নিজের হসপিটাল চালাবে, ডিগ্রি টিগ্রির দিকে যাবে না, এরকম থাকে অনেকে। সেক্ষেত্রে তুমি যেটা স্কিল গুলো চাও সেটার উপর একটু ট্রেনিং করে নিও। স্যার মেডিসিনের ব্রাঞ্চে যদি এফসিপিএস দিতে চাই তাহলে প্রিপারেশন কি সেম? হ্যাঁ, ইন্টার্ন মেডিসিন ফিমেল সবাই মেডিসিনের ব্রাঞ্চে যেতে, অ্যাজ এ ফিমেল বাট কাইন্ডলি ইন্টার্ন মেডিসিনের প্রসপেক্টটা যদি বলতেন। তোমাদেরকে আমি একটা কথা বলি, তোমরা এখন আর যেই জায়গাটায় আছো, মেয়েদের কিছু ইস্যু আছে, এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে মেয়েদের। হ্যাঁ, এটা তোমাকে আমি বলি। বাংলাদেশে এখন যেহেতু মেডিকেল কলেজের স্টুডেন্ট নেই, তুমি তো বাংলাদেশের নাগরিক, তুমি কিন্তু শুধু ডাক্তার। আমাদের হয় কি, যারা ফিমেল ডক্টর হই, বাবা মা আমাদের চরম যত্নে বড় করে, কিন্তু একটা জিনিস কথা মনে রেখো, তুমি যখন ডাক্তার হিসাবে একজন ফিমেল হিসাবে আসবা, তোমার কিন্তু শুধু ডাক্তার হলে তোমার পারপাসটা সার্ভ হবে না। আমি এটা কেন বলছি? প্রথম হচ্ছে যে তুমি ওয়াইফ হবা, ওয়াইফশিপ আর হাজবেন্ডশিপ এটা একটা ডিফারেন্ট ক্যারিয়ার, এটাও একটা ডিগ্রি। এটাও কিন্তু প্রথমত কেউ ওয়াইফ ডাইরেক্ট ওয়াইফ হয়ে যায়, কিন্তু এটার জন্য তুমি পার্টনারের জন্য যেমন প্রিপারেশন নিতে চাও, নিজেকে একজন ভালো হাজবেন্ড অথবা ওয়াইফ হিসাবে করার জন্য বেসিক যে জিনিস, এখন আমি কি এটা করে করে জানবো, এটা এটা সুযোগ না। বিষয়টা হচ্ছে বাবা মাকে ফলো, তোমার মা কিভাবে চলে,
এই জিনিসগুলা গ্রাজুয়ালি দেখবা যে অনেক কিছু আছে। কুকিং এর কথা বললাম, তুমি কিন্তু মাদারহুড ভেরি ইম্পর্টেন্ট ক্যারিয়ার। অনেকেই আছে যে আমি বিয়ে নিয়ে বা এই নিয়ে অনেকে কনফ্লিক্ট করে, হ্যাঁ। আমি মেয়েদের জন্য এটা বলবো, ইন্টার্ন লাইফ ইজ এ ভেরি গুড। যারা এখনো মনে করছো অনেক কিছুই করবা বা প্ল্যান ফল বা বিয়েটাকে কন্ট্রাডিক্ট মনে করছো, যদি তোমার একটা জিনিস মনে রাখবা, মেয়েদের জন্য দুইটা কথা বলি, হ্যাঁ, যে জানি না কাজে লাগবে কিনা ছেলেদের, কিন্তু এই কথাটা বাস্তব, আমার জীবন থেকে বলছি। একটা ছেলে যখন বিয়ে করে, সে কিন্তু একজন ওয়াইফকে খোঁজে। ছেলেরা মনে হয় হ্যাঁ ওটা ডাক্তার বিয়ে করবো, দিন শেষে ছেলে কিন্তু একজন ওয়াইফ খোঁজে। এটা মনে রেখো। তো তোমার ওই ওয়াইফ শিপের ক্যারিয়ারটা যেন ভালো হয়। আহ 2 নম্বর হচ্ছে, আহ, কোনো কাজগুলোকে এই যে তুমি বা আমাকে সময় দিচ্ছ, হাজবেন্ডকে সময় দিচ্ছ, বেবিকে, যাদের বেবি আছে, হ্যাঁ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা দায়িত্ব। তাহলে এটাকে কখনো তোমার প্রফেশনের সাথে কন্ট্রাডিক্ট করবা না, যে আমি এইগুলা আমার তো করার কথা বা আমি একটু জন্য পিছিয়ে গেলাম। ওটা তোমাকে, এবং আল্লাহ মেয়েদেরকে এমন ভাবে তৈরি করেছে, মেয়েদের ক্যাপাসিটি, মেয়েদের ধৈর্য, মেয়েদের পরিশ্রমের ক্ষমতা, বেশিরভাগ আমি যদি দেখি যারা পরিশ্রম, ছেলেদের চেয়ে অনেক অনেক গুণ বেশি। এটা একজন ছেলে হিসাবে আমি কথাটা বলছি। আমি আমার পার্সপেক্টিভ থেকে যারা আশেপাশ থেকে দেখি, আমার মিসেস কে দেখি, ওকে অনেক পরিশ্রম করতে হয় কিন্তু। এবং সে কিন্তু নেফ্রোলজি, সে এমডি কমপ্লিট করেছে নেফ্রোলজি, হ্যাঁ, সে বিসিএস অফিসার। কিন্তু আমার 3টা বেবি আছে, আমার 3টা বেবি কিন্তু নর্মাল ডেলিভারি। আমি দেখেছি সে কি পরিমাণ পরিশ্রম করে কিন্তু সেই জায়গাটা অ্যাচিভ করেছে। সে কম ঘুমায়, হ্যাঁ, কিন্তু দিন শেষে সে আমার টেক কেয়ার করে, দিন শেষে ফোন দেয়, সে আমার ভালো লাগা থেকে টেক কেয়ার করে। এটা আমি আমার মিসেসের জায়গা থেকে বলছি। সো সে আমাকে হ্যাপি রাখার চেষ্টা করে ডিসপাইট অফ হার অল ডিউটিস। সো এই জায়গাটা মেয়েদের একটা অসাধারণ জায়গা। আর মেয়েদের একটা কথা বলি, এটা খুব ইম্পর্টেন্ট। তুমি তোমার লাইফের একটা মানুষকে যদি তার আস্থা এবং বিশ্বাস অর্জন করতে পারো, সারা পৃথিবীটা তোমার জন্য উন্মুক্ত। আর একটা মানুষের সাথে যদি তোমার বিশ্বাসের জায়গা বা আস্থার জায়গায় সংকট তৈরি হয়, সারা পৃথিবীটা তোমার জন্য অন্ধকার হয়ে যায়। এটা ফ্যামিলি লাইফে আমার এই কথাটা মনে রেখো। যদি একজন তোমার প্রতি আস্থাশীল থাকে যে না হ্যাঁ, আমি তারপরে অন্ধভাবে আমি এ করতে পারি, কারণ পৃথিবীর তোমার জন্য open। এই জিনিসটা মাথায় রেখে ওইভাবে তুমি করবা। ক্যারিয়ারের জায়গাগুলো খুব রিজিডিটির দরকার। আমি অনেক হাজব্যান্ড ওয়াইফকে দেখেছি, হাজব্যান্ড কি করছে, ওয়াইফ যেহেতু এই যে এখন ডার্মাটোলজিতে আছে, আমার কলিগ, সে কিন্তু এখন একটু ছাড় দিচ্ছে, বাচ্চাকে টেক কেয়ার করছে, কারণ দুজন মিলেই তো ক্যারিয়ার, আমরা দুজন মিলেই তো এক, আমরা দুজন মিলেই তো আগাবো। ঠিক আছে, এখানে কোনো প্রতিযোগিতা নেই, ও আগে গেল আমি পিছিয়ে গেলাম। ঠিক আছে, এটা স্যাক্রিফাইস। হ্যাঁ, সে ওয়াইফ, তুমি তাড়াতাড়ি ডিগ্রিটা কমপ্লিট করো, তোমার যখন হবে তুমি প্র্যাকটিস 6 মাস পরে শুরু করো। ঠিক আছে, তুমি বাচ্চাটাকে টেক কেয়ার করো, আবার আমি একটু আগে আসি। এইভাবে করে কিন্তু জীবনটা তো এইভাবেই চলবে। তো ইন্টার্নের সময় এফসিপিএস বিসিএস প্রিপারেশন নেওয়া ভালো। যারা বিসিএস এর জন্য জিদ্দি, তার 1 নম্বর টার্গেট বিসিএস, এটা মনে রেখো। বিসিএস কে বেশি সময় দিবা, বাট পড়াশোনা চলবে। দুইটা একটার সাথে একটা কন্ট্রাডিক্ট করার দরকার নেই, বিসিএস কে একটু সময় বেশি দিবা। ইন্টার্নশিপ বিসিএস এ নেওয়া উচিত আমার মনে হয়। আমি আর নতুন প্রশ্ন নিব না, এই প্রশ্ন শেষ। ডিউরিং এর ইন্টার্নশিপ বিসিএস এর প্রিপারেশন নেওয়া উচিত, অবশ্যই উচিত হবে। কেন উচিত হবে না? যদি তোমার বিসিএস ক্যারিয়ার যেতে ইচ্ছা করে, তুমি যাবা। তুমি যাবা বিদেশে, তুমি যাবা অস্ট্রেলিয়ায়, তুমি করবা এমআরসিএস, তোমার ইচ্ছা হলো বিদেশ, তুমি ভাই বিসিএস এর লাইনে দৌড়ে যাও। শুধু শুধু সময় নষ্ট করো না। তুমি এফসিপিএস এর লাইনে পড়ো, এবং তুমি এমআরসিপি এর লাইনে পড়ো, এমআরসিএস এর লাইনে পড়ো, হ্যাঁ? ঠিক আছে। ইন্টার্নশিপ খুবই চমৎকার একটা প্রশ্ন করছে। ইন্টার্নশিপের সময় কি আল্ট্রাসাউন্ড শেখা কোনো কাজে আসবে? আল্ট্রাসাউন্ড নলেজ জানা সবার জন্য এসেনশিয়াল। ঠিক আছে, এই যে বিয়েতে আমাদের বিজিএইচআর তে তুমি হয়তো বা একটা সিমিও বা ইয়ে করে নিও। এখানে যারা আছে অনলাইন ইউনিভার্সিটি, তোমরা যদি সাইফুলের সাথে কানেক্ট থাকো, ও তোমাকে হেল্প করতে। আমি মনে করি অ্যাজ এ ডক্টর আমার মিনিমাম বেসিক নলেজ অ্যাবাউট আল্ট্রাসাউন্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাট প্র্যাকটিসিং এজ এ সোনোলজিস্ট ইজ ডিফারেন্ট। প্লিজ ডোন্ট গো ফর ইট। তুমি যদি প্র্যাকটিস করতে চাও, তাহলে তুমি ডিএমইউ করো, তো ভালো জায়গা থেকে করো, বেশি বেশি পেশেন্ট দেখো, পেশেন্টের প্র্যাকটিস করো। আর 6 মাস তুমি তাহলে ওই যে কোনো একটা জায়গায় পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি করে নিও, যদি তোমার এই লাইনে ক্যারিয়ার করার ইচ্ছা থাকে। ঠিক আছে। আর যদি তোমার ইয়ে না থাকে, যে রুটি রুজির জন্য একটা সিএমইউ করে, আমি অনেক রিপোর্ট দেখি, এবং পেশেন্টকে তুমি নিলা টাকাটা ভাই, কিন্তু তুমি কি কনফিডেন্ট ছিল? তুমি প্রবলেমটা ধরতে পেরেছো? তোমার কোনো ভুল রিপোর্টে পেশেন্টটা ক্ষতিগ্রস্ত হচ্ছে না তো? হ্যাঁ, পেশেন্টটা গিয়ে কি আসলে কোনো মিস ব্লিডিং হলো? ইফ ইউ আর নট কনফিডেন্ট,
ডোন্ট গো ফর দিস, প্র্যাকটিস প্র্যাকটিস। জানার জন্য তুমি যা খুশি করতে পারো, সমস্যা নেই, জানো। কিন্তু এবার ডিগ্রি করতে যান, তুমি যে লাইনে যাও, তুমি পড়বা ইএনটি, তোমার আল্ট্রাসাউন্ড জানার দরকার নেই ভাই, ঠিক আছে। পেশেন্টদের ধারণা, ফিমেল মেডিসিন, আমাদের দেশের পুরুষালী সমাজ তো, এটা ভালো প্রশ্ন করছো তুমি। আহ ও সাধারণত পেশেন্ট আর মোর কমফোর্টেবল, মেডিসিন পুরুষদের কাছে যায়, বাট লটস অফ গুড ডক্টরস আর দেয়ার, ঠিক আছে। নট ব্যাড। কিছু কিছু জায়গা আছে, আমি বলবো যে এটা একটা ধারণা চেঞ্জ হয়ে আসবে, যেহেতু আমাদের দেশে ফিমেল ডক্টর মেডিসিনে খুব কম। এখন মনে হতে পারে তোমরা যখন বের হবা ডিগ্রি করে, তখন তো পার্সপেক্টিভ চেঞ্জ হবে, শুধু এটা নিয়ে তো হীনমন্যত ভোগের দরকার নেই। ও কিছু কিছু জায়গায় ফিমেল কার্ডিওলজিস্ট, যেমন অনেক মহিলা রোগী আছে যারা মহিলা কার্ডিওলজিস্ট খোঁজে ইকো করার জন্য। তাহলে তুমি কি বলবো ফিমেল দরকার আছে? কোলোরেক্টাল সার্জারি ফিমেল খোঁজে, ব্রেস্ট সার্জারি ফিমেল খোঁজে, গাইনোকোলজি ফিমেল খোঁজে। হ্যাঁ, অনেক জায়গা আছে, রেডিওলজির, আলট্রাসোনোগ্রামের জন্য, রেডিওলজির জন্য ফিমেল খুঁজে। সো এই জায়গাগুলোতে কিন্তু ফিমেল অনেক ইয়ে আছে। তো তোমাকে খুঁজে বের করতে হবে কোন জায়গায় গেলে তুমি খুব ভালো করতে পারবে। হ্যাঁ, এফসিপিএস এর জন্য অল্প অল্প করে পড়া যাবে, কেন যাবে না? অবশ্যই পড়া যাবে। আমার একটা বন্ধু ছিল, আমরা বোকা বোকা ছিলাম তো, আমাদের তো এরকম মানে এরকম কোনো গাইড ছিল না, কারণ আমরা নিজে নিজের বড় হয়েছি। এই জন্য আমরা ধাক্কা ধুক্কা খেয়ে বড় হয়েছি তো। মানে তোমাদেরকে বলি যে তোমরা যাতে ধাক্কা না খাও, ঠিক আছে। এই জন্য তোমাকে বলি যে এই যে বড় ভাই যারা, আমার এক ফ্রেন্ড আছে, সে ইন্টার্ন থেকে পড়ে টরে সে ফার্স্ট টাইম ফিজিক্যাল মেডিসিন চয়েস করছে, আর আমরা তো ঘুরে টুরে কিনে আসছি। সো এই জায়গা থেকে তুমি যেই সাবজেক্ট চয়েস করবে, যদি তুমি স্ট্রিক্ট থাকো যে আমি এটা ক্যারিয়ার করবো, পড়াশোনা শুরু করে দাও। বিসিএস, আমি ঢাকা মেডিকেলের যে ও বইয়ে লিখে ফেলছে, ছেলেটার নাম কি জানো, এমআরসিপি এর বই লিখছে, দীপু দীপু, মাহমুদ দীপু, ওর বই আছে কিন্তু। ওকে আমি দেখছি, ও ফিফথ ইয়ারে শেষে আসছে, সে জেনেসিসে ভর্তি হবে। আমি তো আশ্চর্য হয়ে গেছি, ফিফথ ইয়ার ঢাকা মেডিকেলের স্টুডেন্ট, তুমি আসছো কেন? বলছে, স্যার আমি একটু ইয়ে করে থাকতে চাই। ফিফথ ইয়ারে দুইবার করলো, ইন্টার্নিতে করলো, ইন্টার্নি শেষ হওয়ার সাথে সাথে এক চান্সে হয়ে গেল ওর এমআরসিপি, এফসিপিএস সব লাইনেও চলে আসছে, ঠিক আছে। তো এটা প্যাশন, তোমার যে আগ্রহ থাকে তুমি অবশ্যই আগে ট্রাই করতে পারো। ইন্টার্নশিপে এটা প্রিপারেশন কোনো বার না। তুমি জানো তুমি এখন ইউএসএমএল দিতে পারবে স্টেপ ওয়ান, ডাক্তার এমবিবিএস সার্টিফিকেট থাকলে ইউএসএমএল ওয়ান দেওয়া যায়। ফিমেল মেডিসিন, এমডি কার্ডিওলজি তো বললামই, ডি কার্ড। সবসময় ইন্টার্নদের জন্য আমি বলবো, মেয়েদের জন্য লম্বা ডিগ্রি ডেফিনেটলি একটু সময় সাপেক্ষ, এটা মাথায় রেখো। ক্যারিয়ার বিফোর হাজবেন্ড এন্ড আফটার হাজবেন্ড, এটা কিন্তু ডিফারেন্ট, মানে ওর সাথে একটু মানে বিষয়টা মাথায় রাখতে হবে তোমাকে। হ্যাঁ, এগুলো আছে, এগুলো জেনেসিস যখন ক্যারিয়ার করবে এগুলো নিয়ে কথা আছে। তুমি প্যাশন রাখো, বাট আমি সবসময় বলবো যে তুমি আগে একটা ডিগ্রি, এবং সেটা অবশ্যই মানে এফসিপিএস অথবা এমডিএমএস হওয়া উচিত। হ্যাঁ, ইন্টার্ন করা অবশ্যই কি এফসিপিএস এর জন্য হ্যাঁ করা যাবে, ইন্টার্নশিপের পর বিসিএস এমফিএল অন্য পিজির জন্য কি একসাথে করা উচিত? বিসিএস যদি তোমার সামনে থাকে তাহলে বিসিএস টাই পড়ো, সামনে একটা 50 আসতে পারে, মাথায় রাখো আর কি। হ্যাঁ, বাট বিসিএস এর সাথে সাথে তুমি ক্যারিয়ার দিকে ইন্টার্নশিপের বাইরে যেতে চাইলে, ওরা যদি ভালো নাকি বাংলাদেশে কয়েক ইয়ার জব করে নাও, তুমি যদি বাইরে চলে যাও, এখন থেকে আইএলটিএস করে ফেলো। আইএলটিএস করে ফেললে পৃথিবীটা তোমার জন্য অনেক উন্মুক্ত। তুমি বাইরে গেলে এখন থেকে প্ল্যান করো, জীবনের সময় কেন নষ্ট করবো। হ্যাঁ, যা করো তোমাকে 40-এর আগে গুছিয়ে ফেলতে হবে। হ্যাঁ, এটা মাথায় রেখো। আমার একটা লেকচার আছে, যখন কোনো সুযোগ হয়, লাইফ বিফোর 40, এটা নিয়ে আমরা কোনো একদিন কথা বলবো। হ্যাঁ, ইন্টার্ন লাইফ থেকে এমআরসিইউজি একসাথে প্রিপারেশন নেওয়া উচিত হবে কিনা, আগানো ভালো হবে? একসাথে যাও, সমস্যা নাই। গাইনি প্রিপারেশন আর এমআরসিওজি খুব বেশি দূরত্ব না, বরং দুটো একসাথে পড়লে ভালো। এফসিপিএস বেটার না এমডি বেটার? যেটা আগে হবে সেটাই বেটার, ঠিক আছে। রেসিডেন্সির মধ্যে ট্রেনিং এর ভেরিয়েশন গুলো একটু বেশি থাকে, এবং এটা কোন সাবজেক্ট, সাবজেক্ট টু সাবজেক্ট কিন্তু ভ্যারি করে। তো কোন সাবজেক্ট যেতে চাচ্ছ, দিস ভেরি ইম্পর্টেন্ট। কোনটা এফসিপিএস ট্রেনিংটা অনেক ভালো হয়, অনেক সময় এমডি ট্রেনিংটা ভালো হয়। অনকোলজি যেমন অসাধারণ হবে, অনকোলজির ডাক্তার বাংলাদেশে অনেক কম। এমফিল এমমেড, এমমেড তোমার দরকার নেই, এমমেড হচ্ছে সিনিয়রদের জন্য, আমরা যারা পড়ছি আমরা এমমেড করবো। এমফিল কোন সাবজেক্টে যাবা? বেসিক সাবজেক্টে এমফিল ভালো, ঠিক আছে, বাট এমএড তোমার জন্য না। এমএড দিয়ে ক্লিনিক্যাল, তুমি যে শিক্ষা এডুকেশন স্টাতে চাও, মেডিকেল এডুকেশন, একটা বেসিক ডিগ্রি এমপিএস করার পর এমএড এ যাও, একটা ডিগ্রি করে এমএড এ যাও, এটা সেকেন্ডারি ডিগ্রি। ফিমেলদের জন্য কার্ডিওলজি ক্যারিয়ার অবশ্যই ভালো হবে, ঠিক আছে। এমএড তো তোমার জন্য না। এখন যারা ইন্টার্নি আছে তারা এমএড এখন মুখে আনার দরকার নেই। হয় তুমি, হ্যাঁ এমফিল ভালো ডিগ্রি, অবশ্যই ভালো ডিগ্রি, কেন ভালো ডিগ্রি। এমএস অপথলমোলজি ফিমেল ভালো, খুবই ভালো করো, অনেক ভালো অপথলমোলজিস্ট আছে যারা, এবং মেয়েদের জন্য খুবই সাউন্ড। এমপিএস ভালো যারা রিসার্চ লাইনে যাবা,
অনেকগুলো সাবজেক্ট এমপিএইচ করা যায়। মেডিকেল যারা নিজেরা প্রশাসন চালাবে, অনেকের মেডিকেল ক্লিনিক্যাল ভালো লাগে না, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন যাও, কারো রিসার্চ ভালো লাগে এপিডেমিওলজিতে যাও। হ্যাঁ, এমপিএইচ অনেক সাবজেক্টে করা যায় এবং ভালো জব আছে, তোমরা ওদিকে চিন্তা করতে পারো। সো আই থিঙ্ক দ্যাটস দ্য এন্ড অফ দিস সেশন। অনেক রাত হয়েছে, তোমরা যারা এতক্ষণ ধৈর্য ধরে ছিলা, প্রায় সবাই ছিলা, থ্যাংক ইউ এভরিবডি, অনেক কষ্ট করে সময় নিয়েছো। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।